ওই বাড়িতে যাওয়ার সময় একটি মসজিদ, এরপর একটা কবরস্থান, এরপর একটা পুকুর, এরপর একটা গাব গাছ রয়েছে, তারপরে মূলত ওই গ্রাম। প্রিয় লিসেনার্স, এই জায়গাটা মনে রাখবেন, প্রথমে মসজিদ, তারপরে কবরস্থান, তারপরে পুকুর, তারপর গাব গাছ, কারণ আমাদের ঘটনায় এই জায়গাগুলো আবার একবার আসবে। বিয়ে হয়ে যায়, বিয়ে হয়ে যাওয়ার পর 3-4 দিন পর, এটাকে আমরা ফিরানি বলি গ্রামে, তো এটাতে উনি আসেন বাড়িতে। বাড়িতে আসার পর ওনার স্বামী ওনাকে বাড়িতে রেখে, ওনার আবার একটা কাজ ছিল ওনার স্বামীর, বলেন যে আমি চলে যাই, আমি কয়েকদিন পরে আসব। তো কয়েকদিন পরে ওনার স্বামী যখন আসেন, আসার পর এই স্বামীকে দেখার সাথে সাথে উনি চিৎকার চেঁচামেচি শুরু করে দেন যে না, আমি এর সাথে যাব না, এর সাথে আমি ঘর সংসার করব না। এরকম চিৎকার চেঁচামেচির একটা পর্যায়ে ওনার স্বামী মন খারাপ করে চলে যান। পরিবারের লোকজন তাকে বোঝাতে থাকে, যাবি না কেন, কি সমস্যা? বলে না, আমি এর সাথে কোনো ঘর সংসার করব না। স্বামীর নাম শোনার সাথে সাথে তার মাথায় রক্ত চলে যায়। স্বামীকে কোনোভাবেই সহ্য করতে পারে না, শ্বশুর বাড়ির নাম শুনলেই তার মেজাজ বিগড়ে যায়। এমনিতে সে একদম স্বাভাবিকভাবে হাসাহাসি করছে, কথা বলছে, কিন্তু যখনই তার শ্বশুর বাড়ি বা স্বামীর কথা তার সামনে তোলা হবে, সাথে সাথে তার চেহারাটা ভয়ঙ্কর একটা রূপ নেয়। তো চোখে মুখে মনে হচ্ছে আগুনের স্ফুলিঙ্গ দেখা যাচ্ছে, এমন একটা অবস্থা। মনে হচ্ছে কতদিনের জমানো ক্ষোভ তার মধ্যে এদের সম্পর্কে। কিন্তু কি সমস্যা, এই বিষয়ে সে কোনো কথা বলে না, শুধু একটাই কথা, আমি ওর ঘর করব না। এদিকে পরিবারের লোকজন বোঝাতে থাকে, কেন করবি না, ছেলেটা তো ভালো, কিন্তু সে কোনো কিছুই বোঝে না। এর মধ্যে ঘটে আরো কিছু ভয়ানক ঘটনা। সেটা হলো, যখনই বোঝাবুঝির একটা পর্যায়ে, মানে বোঝানোর চেষ্টা করা হচ্ছিল পরিবার থেকে, সে কি করেছে, দৌড়ে একটা ঘরে ঢুকে গেছে। কারণ ওই যে এই যে উঠানের চারদিকে কিন্তু 5টা ঘর, 5টা চাচার, 4 চাচার এবং তার নিজেদের একটা আর কি। তো দেখেছে যে যেই ঘরটা খোলা, দরজা খোলা, সে দৌড়ে ওই ঘরে ঢুকে গেছে। তো ওই ঘরটির কিন্তু যে ফ্লোর বা ডোয়া আমরা যেটা বলি আর কি, চারদিকের যে মেঝে বা ঢিবি আর কি যেটা বলি, এটা আবার মাটির। তো উনি ঘরে ঢুকে কি করেছে, ওনার যে ওড়না ছিল, ওই ওড়না দিয়ে ওই ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়েছে। দরজা যেহেতু খোলা ছিল, তো লোকজন সাথে সাথে দৌড়ে গিয়ে ওনাকে ধরে ফেলেছেন। মানে এই চেষ্টাটা বৃথা। এরপরে যখন পরিবারের সদস্যরা কয়েকদিন তার সামনে আর এই ধরনের কথা তোলে না, আবারও তো তোলে যে কিরে, তুই শ্বশুরবাড়ি যাবি না, সংসার করবি না, আবারও উনি আরেকটা ঘরের দরজা খোলা পেয়ে সাথে সাথে ঢুকে গেছে। ঢুকে এবার দরজা বন্ধ করে দিয়েছে। দরজা বন্ধ করে তার শরীরে থাকা ওড়না দিয়ে ফ্যানের সাথে গলায় ফাঁস লাগিয়েছে। তো বাড়িতে ইলেকট্রিসিটি ছিল, এই জন্য ফ্যানও ছিল। এখন এর থেকে উপায় কি, বাঁচার উপায় কি? এখন লোকজন তো বুঝতে, যখনই দরজা বন্ধ করেছে আবার একটা ঘটনা ঘটবে, বুঝতে পেরেছে দরজা খোলা যাচ্ছে না। তখন দ্রুত কোদাল নিয়ে, ওই যে শীত কাটা বলি আমরা যেটা, ওরকম শীত কেটে একটা মোটামুটি 12-13 বছর বয়সে একটা বাচ্চাকে ঢুকিয়ে দিয়েছে। ঢুকিয়ে দিয়ে দেখে, ওই বাচ্চা দেখে যে সে অলরেডি গলায় ফাঁস দিয়ে ঝুলে পড়েছে, পা ছটফট করছে। সেই বাচ্চাটা দ্রুত হাঁটু পর্যন্ত ধরে উঁচু করে ফেলেছে। উঁচু করে সে চিৎকার চেঁচামেচি শুরু করছে, এই আপা ঝুলে পড়ছে, দরজা ভাঙো তোমরা। কারণ ওই বাচ্চা ওই অবস্থায় সরে গিয়ে দরজা খোলার উপায় তার ছিল না। তখন দরজা ভেঙে সবাই দেখে এই অবস্থা, তার মুখ দিয়ে ফেনা বেরোচ্ছে, তাড়াতাড়ি করে সেই ওড়না খুলে নিচে নামানো হয়। তখন তার শরীরে খিঁচুনি উঠে গিয়েছিল। আল্লাহর অশেষ রহমতে সেই যাত্রায় উনি বেঁচে যান। সুস্থ হতে বেশ কিছুদিন সময় লেগেছিল, ওনার ঘাড়ে টান লেগেছিল, সময় লাগে বেশ কিছুদিন, ডাক্তার দেখানো হয়। এদিকে ওনার স্বামীকে এই বাড়িতে আসতে বারণ করা হয়, কারণ তাকে দেখলেই সে রাগ করে এবং তাকে দেখলেই সে আবারও সুইসাইড করার জন্য ঘরের দিকে দৌড় দেয়। তো তার স্বামী মনে মনে খুব কষ্ট পায় যে এরকমটা কেন হচ্ছে, কি তার অপরাধ, এটা তো উনি আসলে বুঝতে পারছেন না। উনি খুবই একজন সহজ সরল ভালো মানুষ, কিন্তু কি অপরাধে তার সাথে এরকম আচরণ করা হচ্ছে। কারণ যে কয়েকদিন ওই বাড়িতে ছিল, ওই পরিবারের সদস্যরাও
এমন কোনো আচরণ তার সাথে করেন নাই যার কারণে এই ধরনের চিন্তা ভাবনা এই ঝুনু বেগমের মনে আসতে পারে। কিন্তু এটা কেন, এটা উনি বুঝতে পারছেন না, না বোঝাটাই স্বাভাবিক। এভাবে কিন্তু চলে যেতে থাকে দিন। সে বারবার শুধু এই সুইসাইডের অ্যাটেম্প নেয় যখনই তাকে বলা হয়। এই জন্য কি হয়েছিল, ওই 5টা ঘরের দরজার যে লক সিস্টেম, সেই লক সিস্টেমের পরিবর্তন আনা হয়েছিল। ওই বাড়িতে এমন কোন মেইন দরজা ছিল না ঘরে যে দরজা ভাঙার প্রয়োজন পড়ে নাই, কারণ প্রত্যেকটা ঘরে যখন সে সুযোগ পেয়েছে, এই কথাবার্তা যখন উঠেছে, তখন দৌড়ে সে ফাঁস লাগানোর জন্য ঘরে গিয়ে দরজা লাগিয়ে দিত। শুরুতে একদিন দরজা লাগায় নাই, এরপরের দিন দরজা লাগিয়েছে, এরপরে যখনই যে ঘরে ঢুকতো দরজা লাগিয়ে দিত। এই জন্য দরজাগুলো ভাঙতে হয়েছিল আর কি। এই জন্য লক সিস্টেমের পরিবর্তন করতে ওনারা বাধ্য হয়েছিলেন। এভাবে কিন্তু দিন কেটে যাচ্ছে। এরপরে ওই গ্রামের একজন কবিরাজ, ওই কবিরাজের কাছে নিয়ে যাওয়া হয়। যেহেতু অবস্থা স্বাভাবিক না, কবিরাজের কাছে নিয়ে যাওয়ার পর ওই কবিরাজের কাছে উনি স্বাভাবিকভাবে গিয়েছেন, কিন্তু কবিরাজ ওনাকে দেখে বলেন যে ওনার উপর একটা জিনের প্রভাব রয়েছে। তার লোকজন চিন্তা করেছে জিনের প্রভাব রয়েছে। অনেক সময় মহিলা মানুষ হয়তো বা কখনো হাঁটাহাঁটি করেছে, কোনো একটা জিন তার দিকে নজর দিতেই পারে, এই জন্য সে মনে হয় সংসার করতে দিতে চাচ্ছে না। তো কবিরাজ কি করেছে, ওর উপর জিন হাজির করার চেষ্টা করেছে। তো জিন হাজির করার চেষ্টা করলেও কোনোভাবেই কবিরাজ তার উপর কোনো জিন হাজির করতে পারে না। অনেকক্ষণ চেষ্টা করে, কোনোভাবেই পারে না। সে নিজেও এই বাড়িতে এসেছিল, সে জিন হাজির করতে পারে নাই। কিন্তু এভাবে তো হাজির না হওয়ার কথা না, কোনো না কোনো ভাবে তো হাজির হবেই। কিন্তু কবিরাজ বারবার ব্যর্থ হচ্ছিলেন। একটা পর্যায়ে কবিরাজ বলে দেন যে তার দ্বারা এটা সম্ভব হবে না। এরপরে ওনারা অন্যান্য জায়গায় খুঁজতে থাকেন যে কোথায় ভালো একজন লোক পাওয়া যায় যাকে দিয়ে এই সমস্যার সমাধান করা যায়। এরপরে একজন মহিলা কবিরাজের সন্ধান পান। সেই মহিলা কবিরাজের কাছে তাকে নিয়ে যাওয়া হয়। ওই মহিলা কবিরাজ উনিও রুকিয়ার মাধ্যমে জিন হাজির করেন। তো উনি চিন্তা করলেন যে একে রাতের বেলা, বিশেষ করে সন্ধ্যার পর, একটা ঘরের মধ্যে বসে এর ট্রিটমেন্ট করতে হবে। কিন্তু এর উপর যে জিনটা আছে বা নাই এই বিষয়ে নিশ্চিত হওয়ার আগে মূলত ওই কবিরাজের সাথে যে জিনটা রয়েছে তাকে হাজির করে এর বিষয়ে তথ্য উপাত্ত সংগ্রহ করতে হবে, এবং এই বিষয়টা উনি ওনার পরিবার এবং ওই মেয়ের সামনেই করতে চাচ্ছিলেন। এরপরে উনি একটা ঘরের মধ্যে সন্ধ্যার পরে, ঘরটা অনেকটাই অন্ধকার, সেখানে ওনার সাথে থাকা একটি জিনকে হাজির করানো হয়। যখন নাকি ওই জিনটা হাজির হয় তখন মনে হচ্ছিল ওই ঘরটা দুমড়ে মুচড়ে যাচ্ছে। ওখানে ওই মেয়ের মা বাবা আরো কয়েকজন ছিলেন। তো ওনারা ভয় পেয়ে যাচ্ছেন, এই বুঝি ঘরটা ভেঙে ওনাদের ঘাড়ের উপর পড়ে। ভয় পাচ্ছিলেন। তবে ওই কবিরাজ বলেন যে আপনাদের ভয়ের কিছু নাই, আপনারা শান্ত হয়ে বসেন, দোয়া দরুদ পড়েন। তো কিছুক্ষণের মধ্যে ওই জিনটা হাজির হয়। জিনটা হাজির হয়ে ওই কবিরাজকে বলে যে তুমি তো এই মেয়ের ট্রিটমেন্ট করতে চাচ্ছ, কিন্তু এই মেয়ের ট্রিটমেন্ট করার জন্য আমাদের কোনো সহযোগিতা তুমি পাবা না, আর তুমি এটা করতে পারবা না। কারণ হচ্ছে এই মেয়ের উপরে একটা বান মারা হয়েছে, আর ও নিজেই আত্মহত্যা করে মারা যাবে। সুতরাং এই বান কাটানো আমাদের পক্ষে সম্ভব হবে না, কারণ এটা এমন ভাবে করা হয়েছে, আমরা তো মুসলিম জিন, এটা কাটানোর জন্য যে পদ্ধতিটা, এই পদ্ধতিটা যদি আমরা করতে যাই তাহলে এটা কালো জাদুর মধ্যে পড়ে যাবে। আমরা যে রুকিয়া জানি, এই রুকিয়া দিয়ে এই কালো জাদুটা কাটানো সম্ভব হবে না। আরো ভালো কোনো বুজুর্গ মানুষের কাছে গেলে উনি কোরআন সুন্নাহ থেকে এই কালো জাদুটা কাটালেও কাটাতে পারেন, ওনার যদি সেটা জানা থাকে, আমাদের এটা জানা নাই। সুতরাং তুমি এটার কাজে হাত দিও না, এটারও ক্ষতি হবে। তো অনেক আশা নিয়ে ওই পরিবারের সদস্যরা ওই মহিলা কবিরাজের কাছে গিয়েছিলেন, কিন্তু ওনারা ব্যর্থ হলেন। এদিকে ওই কবিরাজের কাছ থেকে আসার পরে এই আপার সমস্যা আরো বেড়ে যায়। এমন সমস্যা হয় যে ওনাকে আগে তো শুধু শ্বশুরবাড়ির কথা বা হাজবেন্ডের কথা বললে উনি আত্মহত্যা করতে যেতেন, এখন কোনো কথা ছাড়াই হুট করে দৌড় দিয়ে উনি ঘরের মধ্যে ঢুকে গলায় ফাঁস লাগিয়ে দেন। এমন একটা সিচুয়েশন যখন তৈরি হয় তখন ওনাকে সার্বক্ষণিক শিকল দিয়ে বেঁধে রাখার প্রয়োজন হলো।
ওনাকে যখন শেকল দিয়ে বেঁধে রাখা হতো তখন উনি স্বাভাবিক, সবার সাথে খুব স্বাভাবিক আচরণ করতেন। তো এর আগে, মানে এই যে মহিলা কবিরাজের কাছে নিয়ে যাওয়ার আগে একবার ওনার হাজবেন্ড ওনাকে দেখতে এসেছিলেন। চিন্তা করেছিলেন হয়তোবা কোনো কারণে তার উপর রাগ হয়েছে, একবার একটু ভালোবেসে হাতটা ধরলে হয়তোবা রাগটা কমে যেতে পারে। তো উনি শুধু তার শরীরে টাচ করেছিলেন, টাচ করার সাথে সাথে এই ঝুনু বেগম নাকি এমন একটা ধাক্কা ওনার হাজবেন্ডকে দিয়েছিলেন, উনি প্রায় 25-30 হাত দূরে ছিটকে পড়েছিলেন। তখন ওনার হাজবেন্ড বুঝেছিলেন যে ওনার স্ত্রী মারাত্মক কোন সমস্যার মধ্যে পড়েছেন, তা না হলে তো এরকমটা হওয়ার কথা না। এতদিন ভেবেছিলেন হয়তো রাগ করে যায় না, কোন কারণে মনে ক্ষোভ থাকতেই পারে, কিন্তু এইটা কি। তো উনিও তখন গোপনে গোপনে ওনার শ্বশুরবাড়ির লোকদেরকে পরামর্শ দিতেন যে ওকে অমুক কবিরাজের কাছে নিয়ে যান, অমুক জায়গায় নিয়ে যান। উনিও কিন্তু তার স্ত্রীকে সুস্থ করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছিলেন, কিন্তু ওনার স্ত্রীর সামনে না গিয়ে গোপনে তার পরিবারের সদস্যদের সাথে যোগাযোগ করে। এদিকে এই আপাকে তো শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে। যখন শিকল দিয়ে বেঁধে রাখা হয় উনি স্বাভাবিক থাকেন এবং কিছুক্ষণ পরে খাবার চান যে আমার খুব ক্ষুধা লাগছে। উনি যখন খাবার খাওয়া শুরু করেন উনি 5-7 জনের খাবার একাই খেয়ে ফেলেন। স্বাভাবিক খাবারই খান, কাঁচা মাছ মাংস যে খান বিষয়টা এরকম না। এবং খাবার খাওয়ার পর উনি ঘুমিয়ে যান। এরপরে ঘুম থেকে উঠলে আবার কিছুক্ষণ স্বাভাবিক থাকেন। শিকল দিয়ে বেঁধে রাখা অবস্থায় উনি কখনো আত্মহত্যা করার চেষ্টা করেন না। এটা একটা রহস্যজনক ব্যাপার হয়ে যায়। আর উনি প্রচুর পরিমাণে খাবার খাওয়া শুরু করেন। এদিকে ওনার শরীরের অবস্থা খুব খারাপ হতে থাকে আস্তে আস্তে। 1 মাস 2 মাস করতে করতে প্রায় 7-8 মাস কেটে যায় এইভাবে। এদিকে ওনার হাজবেন্ড তো গোপনে গোপনে এসে ওনাকে এক নজর দেখে আবার চলে যান। উনিও চেষ্টা করেই যাচ্ছিলেন কোন ভাবে এটা সমাধান করা যায়। তো উনি একটা ভালো হুজুরের সন্ধান দেন, ওনাদেরই কয়েক গ্রাম পরের। উনি খুব ভালো মানের একজন হুজুর, খুব বুজুর্গ মানুষ। উনি কথা খুব কম বলেন, কোন রোগীর কাছ থেকে অল্প কথা শুনলেই উনি রোগের ধরনটা বুঝতে পারেন আর কি। তো ওনার কাছে নিয়ে যাওয়া হয় তাকে। তো উনি দেখার পর বলেন যে এই মেয়েকে আসলেই বান মারা হয়েছে এবং যে বান মেরেছে সে একটা পুরুষ মানুষ। এখন কে মেরেছে, তাকে কিভাবে ধরবো, এই বিষয়ে যখন এই ঝুনু আপার আত্মীয় স্বজনরা বা ওনার মা বাবা জিজ্ঞেস করেন, তো হুজুর বলেন না, এটা কোনোভাবেই সম্ভব নয়। ওই ছেলের নাম ঠিকানা তোমাদেরকে বলতে পারবো না, কিন্তু বলেন এতটুকু তো আমাদের জানার দরকার আছে, বা এতটুকু তোমাদেরকে বলতে হবে যে এটা কি আমাদের কোন আত্মীয় স্বজনদের মধ্যে নাকি বাইরে। তখন হুজুর বলেন যে না, এ বাইরের। আর বিভিন্ন পীড়াপিড়িতে হুজুর এতটুকু বলেন যে এই মেয়েটা যখন ঢাকায় একটা চাকরি করত তখন একটা ছেলে ওকে পছন্দ করত, কিন্তু এই মেয়েটা ওকে পছন্দ করত না। একটা পর্যায়ে এই ছেলেটি এই মেয়েকে বিয়ের প্রস্তাব দেয়, কিন্তু ওই মেয়েটি বলে যে আমি আমার পরিবারের ইচ্ছা ছাড়া কোনো কাজ করব না, আমার পরিবার থেকে যেখানে দেবে সেখানে আমি বিয়ে করব। ওই ছেলেটা নাকি তার সাথে পালিয়ে যাওয়ার জন্য বেশ জোরাজুরি করতে থাকে। একটা পর্যায়ে ওই মেয়েটি ওই ছেলের উপর খুব ক্ষিপ্ত হয়। আর এর মধ্যেই যখন পরিবার থেকে বিয়ের প্রস্তাব আসে তখন ওই মেয়েটি চিন্তা করে যে এই ছেলেটা আমাকে খুব ডিস্টার্ব করছে, আর বাড়ি থেকেও বিয়ের কথা বলছে, আমি চলে যাই বাড়িতে। তো বাড়িতে যাওয়ার পর এই যে তার যে হাজবেন্ড, তার সাথে তার বিয়ে হয়ে যায়। খুব ভালোই কাটছিল কয়েকটা দিন। এরপরেই মূলত এই সমস্যার সৃষ্টি হয়। আর এই যে ঢাকার যে ছেলেটা, এই ছেলেটা খুব শক্তিশালী এক তান্ত্রিকের কাছ থেকে একটা কালো জাদু করেছে, এবং এই কালো জাদুটা খুবই ভয়াবহ একটা কালো জাদু। এই মেয়েকে 2টো ব্ল্যাক ম্যাজিক দেয়া বা ব্ল্যাক ম্যাজিকের বিভিন্ন চিহ্ন লেখা তাবিজ তাকে খাওয়ানো হয়েছে। আর 2টো তাবিজ এই যে তার যে গ্রামের 2 গ্রামের রাস্তা, যে গ্রামে তার বিয়ে হয়েছে এবং তার যে গ্রামটা, এই গ্রামে মসজিদের পাশে যে কবরস্থান রয়েছে, কবরস্থানের যে রাস্তাটা, এই রাস্তাটাই ওই গ্রাম দিয়ে মানে আসা যাওয়ার একটা পথ আর কি, ওই দিক দিয়ে সব আসা যাওয়া করে এই গ্রাম থেকে ওই গ্রামে। ওইখানে একটি তাবিজ মাটিতে পুঁতে রাখা হয়েছে, আর একটা তাবিজ পুকুর পার হয়ে যে গাব গাছ রয়েছে ওই গাব গাছের ওখানে রাখা আছে। আর এই পুরো কাজটা কিন্তু কোনো মানুষ করে নাই, করেছে খোদ এক পিশাচ জিন। মূলত তাকে দিয়েই ওই তান্ত্রিক এই কাজটি করিয়েছে।
স্বপ্নের মধ্যে ওই তাবিজটা ওই মেয়েকে খাইয়ে দিয়েছে এবং নিজে এসে এই দুটো জায়গায় ওই তাবিজটা সে পুঁতে রেখেছে। মূলত শ্বশুর বাড়ির থেকে সে যখন ফিরা নিতে আসছিল তখন ওই রাস্তা দিয়ে আসার পরে তার মানসিক অবস্থার কিছু পরিবর্তন হয়। এরপরে তার স্বামী চলে যাওয়ার পর স্বপ্নের মধ্যে যখন ওই দুটো তাবিজ তাকে খাইয়ে দিয়েছে, এরপরে সে আর ওই স্বামীর কথা সহ্য করতে পারে না এবং শ্বশুর বাড়ির নাম গন্ধও সে সইতে পারে না, এমন একটা সিচুয়েশন তৈরি হয়েছে। সুতরাং এর থেকে তাকে নিষ্কৃতি অবশ্যই পেতে হবে। এখন কি করণীয়? তখন হুজুর বলেন, ঠিক আছে, আমি একটা দোয়া দিচ্ছি, এই দোয়াটা ভিজিয়ে তোমরা ওকে খাইয়ে দাও। খাইয়ে দেওয়ার পরে ও ঘুমিয়ে যাবে। ও প্রায় 16-17 ঘন্টা বা এর থেকেও বেশি সময় ঘুমাতে পারে। ও ঘুম থেকে ওঠার পর ইনশাল্লাহ সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তো উনি একটা দোয়া লিখে দেন এবং ওই পানিটা তাকে খেতে বলেন। ওই ঝুনু বেগমও উনি ওই পানিটা স্বাভাবিকভাবেই খান। খেতে যে খুব অমত করছে আর বিষয়টা এরকম না, স্বাভাবিকভাবেই খেয়েছেন। খাওয়ার সাথে সাথে মনে হলো তাকে খুব হাই ডোজের কোন একটা ঘুমের ট্যাবলেট খাওয়ানো হয়েছে বা ইঞ্জেকশন দেওয়া হয়েছে। মুহূর্তের মধ্যে উনি ঘুমিয়ে পড়েন। পানি খেতে খেতে উনি ঘুমিয়ে গেছেন। এরপরে ওনাকে ধরাধরি করে বাড়িতে নিয়ে যাওয়া হয়েছে। দীর্ঘ সময় উনি ঘুমিয়েছেন, অনেকক্ষণ। এদিকে ওই যে ওনার যে হাজবেন্ড, উনি তো শুনেছিলেন যে ওই হুজুর এটা বলেছেন, কারণ ওই হুজুরের খবরটাও উনি সংগ্রহ করে এনে দিয়েছিলেন যে হুজুর বলেছেন যে ঘুম থেকে উঠলে ঠিক হয়ে যাবে। এই আশায় উনি শ্বশুর বাড়িতে বসে আছেন যে কখন তার স্ত্রী ঘুম থেকে উঠবে। অনেকক্ষণ পর ওনার স্ত্রী যখন ঘুম থেকে ওঠেন, ওঠার পর ওনার হাজবেন্ডকে দেখেই ওনার স্ত্রী বলে ওঠেন, আরে আপনি 2-3 দিন পরে আসলেন, আপনার নিশ্চয়ই খাওয়া দাওয়া করতে খুব অসুবিধা হয়েছে, রান্না করে দেওয়ার কেউ ছিল না। এই 2-3 দিন আপনার শরীরের একই হাল হয়েছে, আপনি এত শুকিয়ে গেছেন কেন? মানে তার স্ত্রী দিকে তাকিয়ে অবাক হচ্ছেন, উনি এত শুকিয়ে গেছেন, খাওয়া দাওয়া করেন নাই ঠিকঠাক মতো, কি এমন হলো 2-3 দিন এত শুকিয়ে গেছেন? অথচ 7-8 মাস পার হয়ে গেছে, এর মধ্যে যে এত কিছু হয়েছে, উনি আত্মহত্যা করার জন্য কতবার চেষ্টা করেছেন, কিছুই ওনার মনে নাই, উনি কিছুই বলতে পারেন না। উনি তাড়াহুড়া করে উঠে স্বামীর জন্য শরবত বানানোর চেষ্টা করছেন এবং ওরা থাকার জায়গা রেডি করছেন, যারে এত কষ্ট করে আসছেন একটু বিশ্রাম নেন। সবাই তো খুবই খুশি, ওনার স্বামীও খুব খুশি, যাক আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ উনি সুস্থ হয়ে গেছেন। এবং দ্রুত উনি ব্যাগ গোছানো শুরু করেছেন, উনি ওনার স্বামীর বাড়িতে যাবেন। 2-3 দিন হয়ে গেছে, ওনার স্বামীর অসুবিধা হচ্ছে, তো উনি কিন্তু দ্রুত ওনার স্বামীর সাথে চলেও যান। আল্লাহর রহমতে উনি পুরোপুরি সুস্থ হয়ে যান। বর্তমানে ওনার 3 কি 4 জন সন্তানাদি আছে বলে শোনা যায়। ঘটনাটি যে অনেকদিন আগের বিষয়টা এরকম না, মানে 20-30 বছর আগের বিষয়টা এরকম না আর কি, এই 10-12 বছর বা এরকম হবে আর কি। তো উনি এখন খুবই ভালো আছেন, ওনার স্বামী সন্তান নিয়ে খুবই ভালো আছেন। প্রিয় লিসেনার্স, আপনাদের মনে একটা প্রশ্ন আসতে পারে, ওই যে ছেলেটা এই ব্ল্যাক ম্যাজিকটা করেছিল তার কি হলো? এই ছেলেটা ব্ল্যাক ম্যাজিকটা করেছিল যাতে করে ওই মেয়েটা তাকে বিয়ে করে বা তার কাছে ফেরত আসে। কিন্তু এই তান্ত্রিক যে কাজটি করেছিল, এই কাজটি সে এমন ভাবে করেছে যে ওই মেয়েটা মারাই যাবে এমন একটা অবস্থা। মানে ওই তান্ত্রিকটা উল্টো কাজ করে ফেলেছে, বুঝেই হোক না বুঝেই হোক। ওই ছেলেটা যখন অপেক্ষায় ছিল যে এই মেয়েটা তার কাছে ফেরত আসবে, সে পরে খোঁজ খবর নেওয়ার যখন চেষ্টা করে, খোঁজ খবর নিয়ে জানতে পারে এই মেয়ের এই অবস্থা, তাকে শিকল দিয়ে বেঁধে রাখা হয়েছে এবং তার অবস্থা খুব খারাপ। তখন এই ছেলেটা অত্যন্ত অনুশোচনায় সে ভোগে। পরবর্তীতে সুস্থ হওয়ার পর লোক মারফত নাকি এই ছেলেটা তার পরিবারের কাছে ক্ষমা চেয়েছিল, যে সে বুঝতে পারে নাই যে এটার প্রভাব এরকম হবে, এবং সে আন্তরিকভাবে ক্ষমা চায়, আল্লাহর কাছে সে ক্ষমা চেয়েছে, এটাই ওই পরিবারকে জানিয়েছে। এবং আল্লাহর রহমতে যেহেতু ওই ঝুনু বেগম সুস্থ হয়ে যায়, আর ওই লোকটিও নিজের ভুল বুঝতে পেরে আল্লাহর কাছে ক্ষমা চেয়েছেন, পরিবারের কাছে ক্ষমা চেয়েছেন, আমরা ওই ব্যক্তির সংশোধনের জন্য আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ তাআলা ওনার ভুল ত্রুটিগুলো ক্ষমা করুন। আর প্রিয় লিসেনার্স, এই যে ব্যাপারগুলো, এই ব্যাপারগুলো থেকে আল্লাহ যেন আমাদেরকে দূরে রাখেন। আমাদের মধ্যে কিন্তু এই যে কোনো একজনকে ভালোবাসার জন্য তাকে কাছে পাওয়ার যে অদম্য আকাঙ্ক্ষা, এই আকাঙ্ক্ষা থেকে অনেকেই এই ভয়ানক ব্ল্যাক ম্যাজিকের আশ্রয় নেন
এর প্রভাবটা যে কি হতে পারে এটা কিন্তু আমরা কেউ কল্পনাই করতে পারি না। আমি এমন কয়েকজনের কাছ থেকে এমন কিছু ইমেল পেয়েছি, আমি এতটাই আশাহত হয়েছি এবং এতটাই আমার মেজাজটা গরম হয়েছিল, আমার ইচ্ছা করছিল যে এরাদের নাম, ঠিকানা, ফোন নাম্বার সহ আমি আমার গ্রুপ, পেজ এবং ইউটিউবের কমিউনিটি পোস্টেও এগুলো পাবলিশ করি। একজন বলছিল যে তিনি তার স্ত্রীকে ফেরত আনতে চান, এর জন্য তিনি কালো জাদু করতে চান। আমার কাছে একজন তান্ত্রিকের ঠিকানা চাচ্ছিলেন, যে আপনার কাছে তো অনেক ঘটনাই আসে, বিভিন্ন তান্ত্রিকের কথাও আপনারা বলেন, একজন তান্ত্রিকের ফোন নাম্বার দেন বা ঠিকানা দেন, তার সাথে যোগাযোগ করে আমি আমার স্ত্রীর উপর ব্ল্যাক ম্যাজিক করে তাকে ফেরত আনতে চাই। যেখানে আমি প্রতিনিয়ত ব্ল্যাক ম্যাজিকের বিপরীতে সবাইকে উদ্বুদ্ধ করার চেষ্টা করছি, বিভিন্ন ঘটনার ভয়াবহতা উল্লেখ করে, সেখানে যখন কিছু লিসেনাররা আমার কাছে তান্ত্রিকের ঠিকানা চান ব্ল্যাক ম্যাজিক করার জন্য, স্পষ্টভাবে বলেই দেন যে তারা কালো জাদু করতে চান, এবং কেউ একজন মেয়েকে পছন্দ করে, আবার কোনো মেয়ে কোনো ছেলেকে পছন্দ করে, আমাদেরকে ইমেল করে কোনো তান্ত্রিকের ঠিকানা চান, এটা আমাদের জন্য আসলে দুঃখজনক। এই কারণে আমি হয়তোবা এটা আমার ব্যর্থতা যে আমি নিশ্চয়ই আপনাদেরকে বুঝাতে পারি নাই কালো জাদুর ভয়াবহতাটা। তা না হলে এই ধরনের ইমেল আমাদেরকে কেউ করতেন না বা হোয়াটসঅ্যাপে আমাদেরকে কেউ নক দিতেন না। প্রিয় লিসেনার্স, যিনি এই কাজ করবেন উনি চিরস্থায়ী জাহান্নামে যাওয়ার জন্য প্রস্তুতি নেবেন। এটা আমার কথা না, আল্লাহর কথা। সুতরাং আপনারাই সিদ্ধান্ত নেবেন যে আপনারা কোনটা বেছে নিতে চান। দুনিয়াতে কোন একজন মানুষকে পাওয়া বা কোন একটা ক্ষমতা পাওয়াকে বেছে নিতে চান, নাকি চিরস্থায়ী জাহান্নামকে বেছে নিতে চান। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে উল্লেখ করে দিয়েছেন, যারা এই জাদুর সাথে যুক্ত হবে তাদের ইহকাল পরকাল দুটোই শেষ, পরকালে চিরস্থায়ী জাহান্নাম। সুতরাং আল্লাহ আমাদেরকে এসব থেকে দূরে থাকার তৌফিক দান করুক। ইন্নাল্লাহা মাআস সাবিরিন, নিশ্চয়ই আল্লাহ ধৈর্যশীলদের সাথে রয়েছেন। আর তকদিরের ভালো মন্দ সবকিছু আল্লাহ তাআলার তরফ থেকে আসে। মানুষ যা চায় সবকিছু পায় না, যা পায় আল্লাহ তাআলার তরফ থেকে এসেছে মনে করে আলহামদুলিল্লাহ বলে সেটাতে শুকরিয়া আদায় করতে হবে। কারণ হতাশা থাকবেই, সব পাওয়া মানুষও হতাশায় ভোগে, আবার কিছুই কেউ পায়নি তারপর মানুষ হতাশায় ভোগে। সুতরাং সব পাওয়া মানুষ যদি হতাশায় ভোগে, আমরা চিন্তা করতে হবে তাদের হতাশাটা কোথায়। হ্যাঁ, তাদের হতাশা আছে, আমরা সেটা জানি না, সেই হতাশাটা ভিন্ন মাত্রার, এটা হয়তো আমরা উপলব্ধি করতে পারি না। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেছেন লাইন শাকারতুম, আল্লাহ তাআলার কাছে শুকরিয়া আদায় করতে। যিনি আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা তার নিয়ামতকে বাড়িয়ে দেবেন, যিনি না শুকরিয়া আদায় করবেন আল্লাহ তাআলা তার নিয়ামতকে তার উপর থেকে তুলে নেবেন। আর তকদিরের ভালো মন্দ এটা বিশ্বাস করা যে এটা ভালো মন্দ আল্লাহ তাআলার তরফ থেকে আসে, এটা ঈমানের অন্যতম একটা খুঁটি। এটাতে যদি আমরা বিশ্বাস স্থাপন করতে না পারি তাহলে আমরা কিন্তু ঈমানের বা তাওহীদের যেই ভিত্তির উপর আমরা দাঁড়িয়ে আছি বলে বিশ্বাস করি সেটা কিন্তু থাকবে না। সুতরাং ভালো মন্দ আল্লাহ তাআলার তরফ থেকে আসে, এই জন্য চিন্তা করবে আল্লাহ এই আমাদেরকে বিপদটা দিয়েছেন, আল্লাহই কাটিয়ে নেবেন ইনশাল্লাহ, আল্লাহ যখন ইচ্ছা করবেন। তাহলে এই হতাশাটা অনেকটা ইনশাল্লাহ কমে যাবে। আর যদি প্রমাণিত হয় তিনি ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত বা আমাদের কেউ ব্ল্যাক ম্যাজিকে আক্রান্ত, তাহলে শরিয়া সম্মতভাবে ভালো করে হুজুরের কাছে গিয়ে রুকিয়া করে এই অবস্থা থেকে উত্তরণ করার চেষ্টা করতে হবে ইনশাল্লাহ। তাহলে আল্লাহ বিপদ থেকে আমাদেরকে হেফাজত করবেন। কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও কিন্তু জাদুগ্রস্ত হয়েছিলেন এবং এই প্রেক্ষাপটে কিন্তু সূরা ফালাক এবং নাস নাজিল হয়েছিল। সুতরাং জাদুগ্রস্ত হলে সেটা ট্রিটমেন্ট করতে হবে, শুধু আল্লাহর উপর ভরসা করে থাকলে হবে না। এটাও কিন্তু এই সূরা ফালাক এবং নাসের মাধ্যম দিয়ে প্রমাণিত হয় যে এই বিষয়ে শরিয়া সম্মতভাবে ট্রিটমেন্ট করাতে হবে, এটা রেখে দিলে চলবে না। আল্লাহর উপর ভরসা করে ট্রিটমেন্টটা আমরা করতে থাকবো, ইনশাল্লাহ আল্লাহ এটা কাটিয়ে দেবেন। ধন্যবাদ আব্দুল মাজেদ ভাইকে, চমৎকার একটি ঘটনা পাঠিয়েছেন এবং এই ঘটনার এন্ডিংটা যে খুব ভালোভাবে হয়েছে এটাই আমরা খুশি। সব ঘটনার এন্ডিং ভালো হয় না, কারণ আমাদের এবারের এপিসোডের প্রথম যে ঘটনা জাহান্নাম, এটার এন্ডিংটা কিন্তু ভালো ছিল না। এই কারণে বলছি এটার এন্ডিংটা ভালো ছিল, যে উনি আরো ভালোভাবে জীবনযাপন করছেন। আর এই ঘটনাটা কিভাবে একজন মানুষের পুরো লাইফটাকে শেষ করে দিতে পারে আপনারাই চিন্তা করবেন একবার। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। তবে যাবার আগে বলছি আমার কিন্তু আরো একটি ইউটিউব চ্যানেল রয়েছে আফনাস বি নামে, যেটার লিঙ্ক আমরা আমাদের এই ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি। সেখানে গিয়ে আপনারা আমার
ওই ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করতে পারেন। ট্রাভেলিং, ব্লগিং, আমার নিজস্ব উপলব্ধি, তারপরে সাময়িক বিভিন্ন টপিকগুলো, শিক্ষামূলক মানে এডুকেশনাল কন্টেন্টগুলো, সেগুলো আমি সেটাতে আপলোড করার চেষ্টা করি। আপনারা সেখানে সাবস্ক্রাইব করবেন, ইনশাল্লাহ এটাতেও আমাকে উৎসাহ দেবেন যাতে করে আমি আরো কিছু কাজ করতে পারি, ভালো ভালো কিছু কাজ করতে পারি। চলুন প্রিয় লিসেনার্স, আমরা চলে যাই আমাদের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন তার ঘটনাটি আবারও স্বাগতম জানাচ্ছি প্রিয় লিসেনার্স আমাদের 100তম এপিসোডের নতুন আরো একটি ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি আমাদেরকে পাঠিয়েছেন মোহাম্মদ রাজু ভাই। উনি বর্তমানে কাতারে রয়েছেন, প্রায় 1 যুগ উনি কাতারে অবস্থান করছেন। ওনার দেশের বাড়ি টাঙ্গাইলে। উনি বর্তমানে একটি ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামের পিচ কিউরেটর হিসেবে নিয়োজিত রয়েছেন। তো ঘটনাটি 2017 সালের দিকে হবে। উনি ওই সময় বিশাল বড় একটা কনস্ট্রাকশন কোম্পানিতে চাকরি করতেন স্টোর কিপার হিসেবে। ওনাদের কোম্পানির মেইন স্টোর ছিল আল ওয়াকির নামক একটা জায়গায়। 2017 সালের দিকে এই ওয়াকির জায়গাটি ছিল একদম মরুময় এলাকা। 2022 সালে কাতারে যে বিশ্বকাপ ফুটবল যে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়, সেখানে আল ওয়াকরা নামক একটা স্টেডিয়াম তৈরি করেছিল। এই আল ওয়াকরা থেকে ওয়াকিরের দূরত্ব 2 কিলোমিটারের মতো হবে। এই স্টেডিয়াম তৈরি করার জন্য স্টেডিয়াম সংলগ্ন আশেপাশের এলাকাও কিন্তু একটি আলাদা সিটি হিসাবে গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে সরকার। এই যে আল ওয়াকরা স্টেডিয়ামটি, এটি কিন্তু বর্তমানে আল জানুব নামে পরিচিত। এটা পরবর্তীতে আল জানুব নাম করা হয়েছে। আপনারা কেউ চাইলে গুগলে সার্চ দিয়েও দেখতে পারেন। তো ওনারা যখন কাজ করেন তখন তো এগুলো আসলে ওরকম কিছু ছিল না। তো যেটা ছিল, মরুভূমির মাঝে কাজ করার জন্য কন্টেইনার বসিয়ে সেগুলোকে থাকার উপযোগী করা হয়েছিল, যাতে যারা কাজ করবেন সেখানে থেকে তারা সেগুলো মেইনটেইন করতে পারেন। আর ওনারা যেই জায়গাটাতে আসলে থাকবেন, ওই জায়গার এরিয়াটা ছিল 200 কি 250 মিটারের মতো, আর প্রস্থ 80 মিটার ছিল, আর লম্বায় 200-250 মিটার হবে আর কি। তো ওখানে বিভিন্ন কন্টেইনার বসিয়ে সেগুলোকে থাকার উপযোগী করা হয়। আর কন্টেইনার গুলোর আর এক পাশে বেড়া বসিয়ে আলাদা আলাদা করে একটি জায়গা নির্ধারণ করা হয়। তো ওখানে ওনাদের এই স্টোরের ম্যানেজার, তার পরিবার, তারা থাকতো। তার পরিবারে 5 বছরের এক মেয়ে ছিল, আর আরেকটা মেয়ে ছিল, তার বয়স ছিল 2.5 বছর। ওই সময়টার কথা বলছি আর কি। তো এখানে ওনাদের যে স্টোরটা, ওই স্টোরে ইন্ডিয়ান এবং বাংলাদেশি মিলে 12 জন কাজ করতো। আর ওই স্টোরের ম্যানেজার ছিল আবার মিশরীয় নাগরিক। তো উনি যেই কন্টেইনারটাতে থাকতেন, সেখানে 2 পাশে আরো 2টো রুম ছিল, মুখোমুখি এই 2টা রুম আর কি। আর রুমের বাইরে একটা কিচেন ছিল এবং ওয়াশরুম ছিল। আর মুখোমুখি যে রুমটা ছিল, ওইটা ছিল স্টোরের ম্যানেজারের অফিস। মূলত সেগুলো আর একটা কন্টেইনার, মানে ওইভাবে সেট করা হয়েছে আর কি। এবার আসি মূল ঘটনায়। এক রাত্রে, রাত আনুমানিক 2টো বাজে, হঠাৎ করে এই রাজু ভাইয়ের ঘুম ভেঙে যায় একটা শব্দে। শব্দটা ছিল এমন, বাচ্চারা বেলুনে হাওয়া ভরতে ভরতে ঠাস করে যে ফেটে যায় না, ঠিক ওই রকম মনে হচ্ছে বেলুন ফাটছে। তো উনি চিন্তা করেন কি ব্যাপারে, আওয়াজটা আসে কোত্থেকে। জ্যোৎস্না রাত ছিল। তো ওনার কন্টেইনারের যে জানালার অংশটা, এটা থাই গ্লাস করা ছিল আর কি। তো উনি ওই জানালা দিয়ে আবছা আলো যেটা আসছিল, ওই দিক দিয়ে দেখেন যে 4 থেকে 5 বছর বয়সের 3-4টা মেয়ে বাচ্চা ওই বেলুন নিয়ে খেলছে। তাদের পরনে সাদা কালারের ড্রেস, কিন্তু চেহারাটা ক্লিয়ার বোঝা যাচ্ছে না। তো উনি প্রথমে ভেবেছেন ওনার ম্যানেজারের বাচ্চারা ওইখানে এসে খেলাধুলা করছে। মূলত ওই বাচ্চারা কিন্তু রুমের বাইরে ছিল না, তার কন্টেইনারের ভেতরে ছিল। মূলত ওই জানালা দিয়ে যে চাঁদের আলো আসছিল, সেটা দিয়ে উনি দেখতে পাচ্ছিলেন। তো উনি চিন্তা করলেন কি ব্যাপার, আমার রুমের দরজা বন্ধ, ম্যানেজারের বাচ্চারা এই রুমে ঢুকলো কিভাবে, আর তারা তো কখনোই আসে না। তো উনি ঘুম ঘুম চোখে আরবিতে জিজ্ঞেস করলেন যে এই তোমরা কে। সে বারবার জিজ্ঞেস করছে, কিন্তু ওরা কোনো ভ্রুক্ষেপই করছে না, কোনো কথায় পাত্তাই দিচ্ছে না। বেশ কয়েকবার জিজ্ঞেস করার পর হঠাৎ করে ওই 3টা বাচ্চার মধ্যে একটা বাচ্চা বলে ওঠে, আরবিতেই বলে আর কি,
যে আমাদের তুমি চিনবে না, এটা আমাদের খেলা করার জায়গা, আমাদের থাকার জায়গা, আজকের পর তুমি এখানে আর থাকবে না, আজকে চলে যাচ্ছি, আমরা কিন্তু আবার আসবো খেলতে, এসে জন্য তোমাকে না দেখি। তো এই কথা বলার সাথে সাথে মনে হলো মুহূর্তের মধ্যে ওরা ভ্যানিশ হয়ে গেল। তো লাফ দিয়ে উঠে লাইটটা অন করেন, দেখেন যে রুমে কিচ্ছু নাই। উনি ভেবেছেন হয়তো স্বপ্ন দেখেছেন। উনি তখন ওনার যে কন্টেইনার, যে রুমটা, ওখান থেকে বাইরে বের হন, ওয়াশরুমে যান, ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি ছেটান। তারপরে ওনার তো স্মোকিং করার অভ্যাস, তো উনি স্মোক করা শুরু করেন। তো স্মোক করা শেষ, উনি খেয়াল করেন যে ওই যে ম্যানেজারের যে রুমটা আছে আর কি, ওই রুমের কাছে আবার ওনার যে অফিস রুমটা, যেখানে আরো কয়েকজন বসে, যে কন্টেইনারটা, তো ওইটার ভেতরে কিন্তু চেয়ার টেবিল বসানো। আর যেহেতু এটা অফিস রুম হিসাবে ইউজ করা হবে, এই জন্য ওইটা গ্লাস ডোর লাগানো হয়েছিল আর কি। আমরা যেভাবে দেখি বিভিন্ন জায়গায় গ্লাস ডোর লাগানো হয়, তো ওইভাবে লাগানো। তো উনি খেয়াল করেন যে ওনার যেটা কন্টেইনারকে মানে অফিস রুম বানানো হয়েছে আর কি, বা যেটাতে বসে উনি অফিস করেন, ওইটার মধ্যে হালকা আলো জ্বলছে এবং উনি যে চেয়ারটাতে বসেন ওই চেয়ারে কেউ একজন বসে আছে। উনি স্পষ্টভাবে দেখছিলেন চেয়ারে বসা ওই অবয়বটা একটা নারী অবয়ব, এবং ওই নারী অবয়বটি হাত দিয়ে ইশারা করে ওনাকে কাছে ডাকছে। তো উনি ওই অবস্থাতে একটা ঘোরের মধ্যে চলে যান, মানে একটা মায়াজালে আবদ্ধ হয়ে যান। উনি করেন কি, ওই কন্টেইনারের দিকে যেতে থাকেন। উনি গ্লাস ডোরটা খুলে ভিতরে ঢোকেন। উনি দেখেন যে ওইখানে একটা নারী অবয়ব বসে আছে, চেহারাটা স্পষ্ট না, চুলগুলো তার কপালের সামনে দিয়ে এলোমেলো অবস্থায় রাখা। ওই অবয়বটি আরবিটাই তাকে বলে, এটাই প্রথম, এটাই শেষ, একবারই বলবো শুধু, তোর কারণে আমার বাচ্চাদের খেলতে অসুবিধা হয়, আগামীকাল রাত থেকে তুই এখানে থাকবি না, তোকে বলছি না তুই এখান থেকে চলে যাবি, কিন্তু তুই ওই কন্টেইনারে থাকবি না, ওই জায়গায় থাকবি না, আর যদি থাকিস তাহলে কিন্তু তোর বড় ক্ষতি হবে, যা এখন চলে যা। তো উনি ওই কথা শুনে ওখান থেকে বের হয়ে নিজের রুমে চলে যান, নিজের রুমে গিয়ে শুয়ে পড়েন। তো ওনার যখন ঘুম ভাঙে, রাতে যে ঘটনাটা ঘটেছে উনি মনে করতে পারছেন না এটা কি আসলে স্বপ্নে ঘটেছে নাকি বাস্তবে ঘটেছে, স্বপ্ন দেখেছেন নাকি বাস্তবেই দেখেছেন, উনি বিষয়টা বুঝতে পারছেন না। একটা সময় মনে হলো উনি আসলে পুরোটাই স্বপ্নের মধ্যে দেখেছেন, আর এই কারণে কাজের ব্যস্ততায় উনি এই সবকিছু ভুলে যান। রাত 11টার দিকে উনি খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছেন। রাত আনুমানিক কয়টা বাজে উনি আসলে বুঝতে পারছেন না। হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায়। ঘুম ভেঙে যায়, উনি ফিল করেন উনি খাটের উপরে শুয়ে না, উনি ফ্লোরে শুয়ে আছেন, কন্টেইনারের যে পাটাতন সেখানে শুয়ে আছেন। এবং উনি বুঝতে পারেন যে ওনার পা দুটো নিচ দিক থেকে বাঁধা কোনো শক্ত কিছু দিয়ে, ওনার হাতটাও মনে হচ্ছে বাঁধা, আর ওনার পায়ের কাছে একটা অবয়ব দাঁড়িয়ে আছে। ওই অবয়বটা সামনের দিকে একটু ঝুঁকে এসে বলে, ভালো কথার আসলেই মানুষ দাম দেয় না, তোকে যে ভালো করে বললাম গত রাত্রে যে তুই এখানে আর থাকবি না, তুই কেন থাকলি আবারও? এই জন্যই ভালো ব্যবহার করতে হয় না কারোর সাথে। যদি তোকে আরো ভালো করে ভয় দেখাইতাম তাহলে তুই ঠিকই আজকে এখানে থাকতি না। যেহেতু তুই এখানে এই রাত্রে আছিস, আবার আমাদেরকে আসতে হয়েছে, তবে মনে রাখিস আজকে রাতের পর তোকে যদি আবার এখানে দেখি, তোর অবস্থা এমন হবে যে সারা জীবন তুই ভুগবি, কোনো হুজুর কবিরাজ তোকে ভালো করতে পারবে না, এটাই বলে দিলাম। এই কথা বলার সাথে সাথে ওই জিনিসটা হাওয়ায় মিলিয়ে যায়। আর উনি এটা দেখার পর ওখানে সেন্সলেস হয়ে গিয়েছিলেন, মানে ওই শুয়েছিলেন ওখানে সেন্সলেস হয়ে পড়েছিলেন। সকালবেলা ওনার যখন জ্ঞান ফেরে তখন উনি দেখেন উনি ওখানেই পড়ে আছেন, কিন্তু ওনার হাত পা বাঁধা না, খোলা, কিন্তু উনি নিচে শুয়ে আছেন। এরপর উনি বুঝতে পারেন যে রাত্রে যেটা হয়েছিল সেটা কোনো দুঃস্বপ্ন না, এবং আগের রাত্রেও যেটা হয়েছিল সেটাও দুঃস্বপ্ন না। উনি সাথে সাথে দ্রুত
ওনার ম্যানেজারকে এই বিষয়টা সবিস্তারে বলেন। তো ম্যানেজার বলেন যে আসলে এই জায়গাটা তো দীর্ঘদিন পরিত্যক্ত ছিল, আর আমিও ফ্যামিলি নিয়ে আছি, টুকটাক ভয়ের ঘটনা আমার সাথে ঘটে, তবে মারাত্মক কিছু হয় নাই। এরপর এই রাজু ভাই উনি স্থানীয় এক বাঙালি ইমাম সাহেবের সাথে কথা বলেন। ইমাম সাহেব বলেন যে বাবারে, তুমি তাড়াতাড়ি তোমার থাকার জায়গা শিফট করো, যেহেতু তোমার এখনো কোনো ক্ষতি করে নাই, ঝাড়ফুঁক করা লাগবে না, পানি বড়া খাইতে হবে না, একটাই সমাধান, তুমি ওখানে থাকার জায়গাটা শিফট করো। উনি আবার ম্যানেজার সাহেবকে এসে বলেন যে ইমাম সাহেব এই পরামর্শ দিয়েছেন। ম্যানেজার সাহেব যেটা করেন সেটা হলো তার থাকার জায়গার যে কন্টেইনারটা ছিল, তার থাকার সবকিছু এই রাজু ভাইয়ের যে কন্টেইনারটা অফিস রুম হিসেবে ব্যবহৃত হতো সেখানে নিয়ে যায়, আর অফিস রুমের যে সমস্ত মালামাল টেবিল চেয়ারগুলো ওনার থাকার কন্টেইনারে নিয়ে আসেন। এতে করে কি হয়, সন্ধ্যার পরে তো আর অফিস রুম চলে না, সকালবেলা গিয়ে সেই অফিস রুমে সবাই বসে, যার ফলে যেটা হয়, যদি কেউ আসেও সেখানে অশরীরী কিছু, তাদের তো অসুবিধা হওয়ার কথা না। সত্যি তাই, অসুবিধা হয়নি। রাজু ভাই তার অফিস রুম হিসেবে যে কন্টেইনারটা ব্যবহার করতেন সেখানে যখন শিফট হয়ে যান, ওখানে থাকা শুরু করেন, পরবর্তী দিনগুলোতে আর কোনো সমস্যা হয়নি। তো এটাই ছিল ওনার সাথে ঘটে যাওয়া একটি ভয়ানক ঘটনা। আসলে ভয়ানক ঘটনা বলতে আমরা যেরকম বুঝি যে অনেক ভয়ানক কিছু, এটা হবে সেটা হবে, আসলে যার সাথে ঘটনা ঘটে উনি বুঝতে পারেন যে উনি কি ভয়ানক একটা বিষয়ের মুখোমুখি হয়েছিলেন। আমরা ওইভাবে হয়তোবা বুঝতে অসমর্থ হই, কিন্তু যারা এটা ফেস করে তারাই বলতে পারবেন যে কি ভয়ানক পরিস্থিতির মুখোমুখি তারা হয়েছিলেন এবং পার করে এসেছেন। আর এমনও হয় যে হালকা ভয়ের বিষয়, যেটা হয়তোবা আমরা শুনলে ওরকম ভয় লাগে না, কিন্তু ওই ধরনের ভয়েও মানুষের এমন ক্ষতি হয়, মাথার ব্রেইনের এতটাই ক্ষতি সাধিত হয় যে সারা জীবনেও সেটা আর স্বাভাবিক পর্যায়ে যায় না। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের ১০০তম এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আবারও প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, এই ঘটনাটি যিনি পাঠিয়েছেন তার নাম ফয়সাল মাহমুদ ফাহিম। ওনার বাড়ি লক্ষ্মীপুরে। উনি বর্তমানে ওমানের সোহার সিটিতে রয়েছেন। ওনার কিন্তু বেশ কয়েকটি ঘটনা ইতোমধ্যে আমরা আমাদের রেগুলার যে এপিসোড সেটাতে প্রচার করেছি, তারপর হরর নাইট এপিসোডেও কিন্তু দুটি ঘটনা প্রচার করেছি। আর যেহেতু উনি প্রবাস জীবনে রয়েছেন, ঘটনা লিখে পাঠানো নিঃসন্দেহে অনেক কষ্টকর একটি ব্যাপার। তো একটা ঘটনা উনি পেয়েছিলেন যেটি উনার ছুটির দিনে উনি লিখে শেষ করেছিলেন। গ্রামের ঘটনা উনি পাঠাতে পছন্দ করেন, এই কারণেই গ্রামের ঘটনা ওনার আশেপাশে যারা আছে তাদের কাছ থেকে সংগ্রহ করার চেষ্টা করেন। তো উনি এই ঘটনাটি যার কাছ থেকে সংগ্রহ করেছেন, উনি বেশ বয়স্ক একজন ভদ্রলোক, বয়স ওনার প্রায় ৫৫-৫৬ হবে। তো এই যে আমাদের ফয়সাল মাহমুদ ফাহিম ভাই, উনি যে ফ্ল্যাটে থাকেন ওই বিল্ডিং এর দ্বিতীয় ইউনিটে উনি বসবাস করেন আর কি, ওই যে মুরব্বী যার কথা বললাম আর কি আমরা। তো একদিন বিল্ডিং এর ছাদে বসে এই ফাহিম ভাই মোবাইল দেখছিলেন। তো ওই সময় ওই মুরব্বীও ছাদে আসেন। স্বভাব সুলভ খোঁজ খবর তো নিতেই হয়, কেমন আছেন, ভালো মন্দ এগুলো। তো এ সমস্ত আলাপচারিতার একটা পর্যায়ে ফাহিম ভাই বলেন যে চাচা, এত বয়স হলো, এখনো তো বিদেশে রয়েছেন, কিন্তু এই বয়সে তো অনেকেই চলে যায় দেশে গিয়ে টুকটাক ব্যবসা বাণিজ্য করে, কারণ বিদেশের কাজ তো অনেক পরিশ্রমের। ওনার এই কথাটা ওই মুরব্বী একটু অন্যভাবে নিলেন। বিষয়টা এরকম যে কথাটা শুনে ওনার মন খারাপ হলো। তো মন খারাপ যেহেতু হয়েছে, তো ফাহিম ভাই চিন্তা করলেন যে হুট করে এরকম কোনো কিছু বলা যে আপনার এত বয়স হয়েছে, দেশে যান না কেন, এই সমস্ত কথায় কারো ইগোতে লাগতে পারে, এটাই স্বাভাবিক। যার ফলশ্রুতিতে ফাহিম ভাই ওনার এই কথার জন্য সরি বলেন এবং বলেন যে আপনার মন খারাপ হয়েছে বা মনে কষ্ট পেয়েছেন, আমার কথার জন্য আমি আন্তরিকভাবে দুঃখিত। তখন আবার উনি বলেন যে না না বাবা, মন খারাপের বিষয় না, বিষয়টা কষ্টের। একটি মর্মান্তিক ঘটনার প্রেক্ষাপটে আমি আসলে বিদেশ চলে এসেছিলাম এবং দেশে গিয়ে আমি শান্তি পাই না, মনের মধ্যে এক অজানা ভয় কাজ করে। তখন
ওই চাচা একটি ভয়ানক ঘটনা ফাহিম ভাইকে বলেন। ঘটনাটা ঘটে চাঁদপুরের হাজিপাড়ার লাহারিয়া গ্রামে। লাহারিয়া এই গ্রামটি একদম গ্রাম সাইড, একদম অজপাড়াগা গ্রাম। তো ওনারা মোট 5 ভাই 1 বোন ছিলেন। ঘটনা যেটা ঘটেছে সেটা মূলত ওনার একমাত্র বোন, তার নাম ছিল বিলকিস, তার সাথে প্রায় 35 বছর আগে এই ঘটনাটি ঘটেছিল, 80 দশকের একদম শেষ দিকে আর কি। তখন ওনার বয়স ছিল 20 বছর, মানে এই যে যিনি ঘটনা বলেছেন, আর তার নাম হচ্ছে রহমত মিয়া। রহমত মিয়ার বয়স ছিল 20 বছর, আর ওনার বোনের বয়স ছিল, মানে যিনি বিলকিস, তার বয়স ছিল 15 বছর। তো ওনার বোন বিলকিস দেখতে মাশাআল্লাহ যথেষ্ট সুন্দরী ছিলেন। তো একদিন ভর দুপুরে ওনার বোন এই বিলকিস ওনাদের বাড়ি থেকে তার এক বান্ধবীর বাড়িতে গেলেন। তো ওনাদের বাড়ি থেকে এই বিলকিসের বান্ধবীর বাড়ি পায়ে হেঁটেই যাওয়া যায়, 5 মিনিটের পায়ে হাঁটা রাস্তা আর কি। তো ওনার বোন তার বান্ধবীদের বাড়িতে গিয়ে দেখে তার বান্ধবী অন্য কোথাও গিয়েছে, অন্য কোনো কাজে আশেপাশে গিয়েছে আর কি, বাড়ির কাজেই। তো মেয়েটা তো বাড়িতে নাই। এখন তাকে বাড়িতে না দেখে ওই ভর দুপুরে ওনার বোন আবার ওই বাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে চলে আসা শুরু করে। তো ওনাদের বাড়ি থেকে ওনার বোন যে রাস্তা দিয়ে আসবেন, এই রাস্তাটা মূলত 2টা। একটা হলো ক্ষেতের মাঝখান দিয়ে, যেখান দিয়ে সচরাচর মানুষ আসা যাওয়া করে, মোটামুটি চওড়া একটা রাস্তা। আর একটা হলো করখোলা। করখোলা মানে স্থানীয় ভাষায় ওটাকে কবরস্থান বলে আর কি। তো ওইখান দিয়ে আসা যায়। ওই রাস্তাটা আবার অতটা চওড়া না। আর ওই কবরস্থানটা নিয়ে কিন্তু অনেক কথা প্রচলিত ছিল। ওই কবরস্থানটা অনেক আগের এবং পুরোপুরি পরিত্যক্ত, নতুন করে কোনো কবর ওখানে দিত না। আর ওখান দিয়ে দিনের বেলা লোকজন খুব কম আসা যাওয়া করত, আর রাতের বেলা যদি যেতই তাহলে 3-4 জন একসাথে যেত। তো এখানে একটা বিষয় হলো, ওনার বোন তার বান্ধবীর বাড়ি থেকে ওনাদের বাড়িতে আসার জন্য যদি এই করখোলার মাঝখান দিয়ে যে রাস্তাটা গেছে এটা দিয়ে আসে তাহলে খুব দ্রুত আসতে পারবে, আর ক্ষেতের মাঝখান দিয়ে আসলে কিছুটা সময় লাগবে। খুব দ্রুত আসার জন্য এই রহমত মিয়ার বোন বিলকিস উনি ওই ভর দুপুর বেলায় ওই করখোলার মাঝখান দিয়ে আসছিলেন, যাতে খুব দ্রুত বাড়িতে যাওয়া যায়। ওনার বোন যখন করখোলার ঠিক মাঝখান বরাবর এসেছেন, হঠাৎ করে তার সামনে একটা লম্বা লোক এসে দাঁড়ায়। বেশ স্বাস্থ্য ভালো, ওই লোকটাকে উনি চেনেন না। চেহারা যে ভয়ঙ্কর বিষয়টা এরকম না। তো লোকটার দিকে তাকিয়ে ওনার বোন ওই লোকটার চেহারা বা দেহের অবয়বটা দেখলেন। হঠাৎ করে একটা মেয়ের সামনে এসে একটা পুরুষ লোক দাঁড়িয়ে গেছে, আর রাস্তাটা চওড়া না, ওখানে ওই লোকটা দাঁড়িয়ে গেছে, তার স্বাস্থ্য ভালো। তো তাকে পাশ কাটিয়ে যাওয়াটা এই বিলকিসের জন্য পসিবল ছিল না, মানে তাকে পাশ কাটিয়ে কোনো দিক দিয়ে যাওয়া যাচ্ছে না। তো বিলকিস উনি আবার বলে ওঠেন, এটা কি ধরনের ভদ্রতা, হুট করে একটা মেয়ে মানুষের সামনে এসে দাঁড়িয়ে আপনি রাস্তা আগলে রেখেছেন, রাস্তা থেকে সরে দাঁড়ান, আমি বাড়িতে যাব। এই কথা শোনার পর ওই লোকটা নাকি একটা ভয়ানক কাণ্ড করে। সেটা হলো, প্রথমে তো সে মনুষ্য অবয়বে ছিল, তখন এই বিলকিস দেখেন তার পিঠের দিক থেকে 2টো ডানা বেরিয়েছে। পাখি যদি তার 2টো ডানা দুদিকে ছড়িয়ে দেয় যেমনটা হয়, ঠিক ওই রকম। এবং এটা ছড়িয়ে সে বলছে, আমার পিঠে উঠে বস, তোকে নিয়ে যাব, তোর সাথে আমার কাজ আছে। তো যখনই এই জিনিসটা দেখেছে তখন এই বিলকিস কি করেছেন, উনি ওই রাস্তা থেকে অন্য সাইড দিয়ে ঘুরে দিয়েছেন দৌড়। প্রচন্ড ভয় পেয়েছেন, বাড়ির উঠোনে এসে প্রচন্ড জোরে একটা চিৎকার দেন। তো উনার এই কাণ্ড দেখে বাড়ির সবাই তো অবাক হয়ে যান, এই ভর দুপুরে কি হলো। সবাই জিজ্ঞেস করে, কি হয়েছে, চিৎকার চেঁচামেচি করছিস কেন? তখন উনি বলেন যে আমি ভয় পাইছি। তখন বাড়ির লোকজন বলে যে এই ভর দুপুর বেলা মানুষ ভয় পায় নাকি, কে ভয় দেখাবে, নিশ্চয়ই কেউ মজা করছে। তখন উনি বলেন, না মজা না, আমি ভয় পাইছি, আমি ভয়ঙ্কর কিছু একটা দেখছি। কিন্তু উনি যে ওই করখোলা বা কবরস্থানের মধ্যবর্তী রাস্তা দিয়ে আসছিলেন, ওই রাস্তার দুপাশেই তো কবর, তবে কবর তো এখন আর দেয় না, এই জন্য জঙ্গল টঙ্গল হয়ে গেছে রাস্তার দুপাশে। উনি যে ওই রাস্তা দিয়ে আসছিলেন এইটা কিন্তু বাড়ির কাউকে বলেন না, যার কারণে বাড়ির অন্যান্যরা
আসলে ভর দুপুরে উনি বাইরে বের হয়েছেন এটা নিয়ে বকাঝকা করেন, আর কেউ মজা করেছে বলে ওনাকেও বুঝতেন এবং ওনারাও চিন্তা করেন এটা। কিন্তু ওনাদের মনে একটা বিষয় খটকা লাগে যে একটা মেয়ের সাথে এই ভর দুপুর বেলা মজা করবে, এইরকম লোকজন তো আশেপাশে নাই, এরকম দুষ্টু ছেলে পেলেও তো নাই যে গ্রামের এরকম একটা উঠতি বয়সী মেয়ের সাথে এরকম মজা করবে, তাও ভর দুপুর বেলা, তাও আবার কবরস্থানের ওই রাস্তাতে। ওনাদের বিষয়টা খটকা লাগে। যাই হোক, ওইভাবে দিনটা কেটে যায়। রাতের বেলা সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে গিয়েছেন যে যার রুমে। তো ওনাদের ঘর ছিল তখন ছনের ঘর। তো ঘরের ভেতরের যে বেড়াগুলো, মানে রুমের মধ্যে যে পার্টিশন গুলো, সেগুলো ছিল ছনের। আর ছনের বেড়াগুলো হলো এমন যে ছোট ছোট ফাঁকা থেকে যায়, মানে যেটা দিয়ে ঘরের ভেতরের সবকিছু স্পষ্টভাবে দেখা না গেলে মোটামুটি আন্দাজ করে নেওয়া যেতে পারে যে ও পাশে কি হচ্ছে। তো সেদিন রাতের খাবার খেয়ে সবাই যে যার রুমে ঘুমাতে চলে যায়। এই বিলকিস যিনি, উনি আর একটা রুমে ঘুমাতেন। ওনাদের সোনের ঘর হলেও ঘরগুলো বড় ছিল। তো রাত আনুমানিক 1টা কি 1:30 বাজে। এমন সময় একটা ফিসফিস ফিসফিস আওয়াজ শুনতে পান এই বিলকিসের মা, এবং এই ফিসফিস আওয়াজে ওনার ঘুম ভেঙে যায়। শব্দটা এমন মনে হচ্ছে যে কেউ কারো চারপাশে ঘুরে ঘুরে কিছু একটা ফিসফিস করে বলছে। তো এই যে রহমত আলী যিনি বা রহমত মিয়া যিনি, ওনার মা তো প্রথমে চিন্তা করছে যে কি ব্যাপার, এই শব্দটা কোত্থেকে আসছে, নিশ্চয়ই ঘরের বাইরে থেকে আসছে। কিছুক্ষণ পর ওনার মা নিশ্চিত হলেন যে শব্দটা ঘরের বাইরে থেকে আসছে না, শব্দটা ঘরের ভেতর থেকেই আসছে। উনি আরো একটা জিনিস উপলব্ধি করেন এবং দেখতে পান, সেটা হচ্ছে ওনার যে পাশের রুমটা, সেই রুম থেকে একটা আলোক ছটা মনে হচ্ছে ছড়িয়ে পড়ছে। তখন উনি বিছানা থেকে ওঠেন, উঠে কি করেন, হারিকেনের আলোটা বাড়িয়ে দেন। হারিকেনের আলো কিন্তু রাতের বেলা নিভাতেন না, খুব কমিয়ে রাখতেন। তো হারিকেনের আলোটা উনি বাড়ান, কিছুটা বাড়ান, খুব বেশি বাড়ান নাই। তো ওনাদের বাড়িতে তো সময় বিদ্যুৎ ছিল না। উনি পাশের রুমে যাবেন, কিন্তু যাওয়ার আগে উনি যেটা করেন সেটা হলো ওই যে বেড়ার যে ছনের যে বেড়া ফাঁকা তো আছে, উনি ফাঁকার দিকে চোখটা লাগিয়ে দেন এবং দেখেন যে আসলে কি ওখানে আছেটা কি, শব্দটা কোত্থেকে আসছে বা আলোটা কোথায়। তো ওনার মা ওটা দেখেন যে একটা সাদা আলো, মনে হচ্ছে একটা অবয়ব, ওই জিনিসটা এই যে বিলকিস যে খাটে শুয়ে আছে ওই খাটের চারদিক দিয়ে ঘুরছে এবং ফিসফিস ফিসফিস করে মাথা ডুলিয়ে ডুলিয়ে কি যেন পড়ছে। অনেক সময় তন্ত্র মন্ত্র আওড়ানোর সময় কেউ যেভাবে মাথা ডুলিয়ে ডুলিয়ে পড়ে, ঠিক তেমন। তো ওনার মা এই দৃশ্য দেখেন, উনি চিন্তা করেন এটা তো স্বাভাবিক কিছু না। এই মুহূর্তে যদি হঠাৎ করে ওই অবয়বটা সামনে চলে যায়, তাহলে ওই অবয়বটা যদি তাকে দেখে ফেলে তাহলে আরো ভয়ানক কিছু হতে পারে। উনি ওই অবস্থাতে মাথা ঠান্ডা রেখে একটা বুদ্ধি করেন, সেটা হলো উনি হারিকেনের আলোটা কমান নাই, কিন্তু বেড়ার এই পাশ থেকে বলছে, বিলকিস, এই বিলকিস, কিরে মা, কোনো সমস্যা? দুঃস্বপ্ন দেখছিস নাকি? আমাকে কিছু বলতেছিস? এই কথা বলতে বলতে, মানে সেই আওয়াজ দিচ্ছে কথা বলতে বলতে, দাঁড়া তোর রুমে আমি আসতেছি, এইরকম বলতে বলতে উনি তখন হারিকেনটা নিয়ে ওই বিলকিসের রুমে ঢোকেন। ঢোকার সময় ওনার বেশ ভয় লাগছিল, কিন্তু উনি ঢোকার পরে দেখতে পান ওই আলোটা আর নাই। বিলকিস ঘুমাচ্ছে, কিন্তু বিলকিসের মায়ের হাতে যে হারিকেনটা রয়েছে সেই হারিকেনের আলোটা আরো বাড়িয়ে উনি ভয়ানক একটা জিনিস দেখতে পান। সেটা হলো এই বিলকিসের যে খাট, এই খাটের চতুর্দিকে মনে হচ্ছে বৃত্তাকার কোনো কিছু একটা। তো উনি হারিকেনটা ওই জিনিসটার কাছে নিয়ে আঙ্গুল দিয়ে একটু ঘষে দেখতে পান ছাই জাতীয় কিছু একটা দিয়ে এই খাটের চতুর্দিকে বৃত্তাকারের মতো কিছু একটা করা হয়েছে, এবং এই বৃত্ত বরাবরই ওই অবয়বটা ঘুরছিল আর ফিসফিস করে মাথা ডুলিয়ে ডুলিয়ে কিছু একটা বলছিল। তখন উনি বিলকিসকে ঘুম থেকে উঠান, ওঠার পর জিজ্ঞেস করেন, এই কিরে, কি সমস্যা? তখন ঘুম থেকে ওঠার পরে বিলকিস বলে, কি হলো মা, কি সমস্যা? না তো কোনো সমস্যা নাই, আমি তো ঘুমাচ্ছিলাম। তখন
এই ওনার মা বলেন যে আমি তো একটা ভয়ানক জিনিস দেখলাম। তখন বিলকিসকেও বলেন, বিলকিস বলে না আমি তো কিছু টের পাই নাই। ওনার মা কিন্তু ঘুমান নাই, সাথে সাথে অন্য ঘরে থাকা ওনার অন্য ছেলে, মানে এই যে এই রহমত মিয়া যিনি, তাকেও ডেকে তোলেন। উনিও কিন্তু এসে ওই যে বৃত্তাকারের মতো যে জিনিসটা ছাই দিয়ে বা ছাইয়ের মতো কিছু একটা দিয়ে করা হয়েছিল, এটা কিন্তু উনি দেখেছেন। সারা রাত ওনার ঘুমাতে পারেন নাই। এই যে দিনের বেলাতে যেই ভয় উনি পেয়েছেন, এই ভয় পাওয়ার বিষয়টার সাথে ওনার সবকিছু মেলাতে লাগলেন, যে তুই দিনের বেলা ভয় পেলি, রাতের বেলা এই ঘটনা, নিশ্চয়ই কোনো একটা যোগসূত্র আছে দিনের বেলা ওই ভয়ের সাথে এই ঘটনার। সত্যি করে বলতো কি কি ঘটেছিল, বিস্তারিত বল, কোনো কিছু লুকাবি না। তখন এই যে বিলকিস, উনি সব কথা বলেন। যখনই শুনেছেন ওই কবরস্থানে বা কর খোলার ওই রাস্তা দিয়ে উনি এসেছেন এবং কি দেখে ভয় পেয়েছেন, সাথে সাথে ওনার মা তো খুব বকাঝকা শুরু করে, তুই এত রাস্তা বাদ দিয়ে ওই রাস্তা দিয়েই একটা মেয়ে মানুষ হয়ে আসতে গেলি ভর দুপুর বেলা, যেখানে পুরুষ লোকরাই দিনের বেলা খুব একটা আসা যাওয়া করে না, রাতের বেলা 3-4 জন মিলে আসা যাওয়া করে, তুই কোন আক্কেলে ওই দিক দিয়ে আসলি? তো উনি তো বকাঝকা করছেন, এখন বকাঝকা করে কি হবে, যেটা হওয়ার তো হয়েই গেছে। তখন পরিবারের সদস্যরা সিদ্ধান্ত নেন যে সকাল হলেই এই বিষয়ে পদক্ষেপ নিতে হবে, তা না হলে বড় ধরনের বিপদ আপদ হয়ে যেতে পারে। পরের দিন সকালবেলা এই রহমত মিয়াকে ওনার মা বলেন যে যা তোর আপার জন্য বা তোর বোনের জন্য পানি নিয়ে আয়, হুজুরের কাছ থেকে পানি পরে নিয়ে আয়। তো উনি ওনার মতো করে পানি পরে নিয়ে আসেন। যদিও তো ওই দিন ঠিক দুপুর বেলা ওনার মা রান্নাঘরে রান্না করছে, ঘরের ভেতরে রয়েছে ওনার বোন। হঠাৎ করে ওনার মা রান্নাঘর থেকে ধস্তাধস্তির আওয়াজ শুনতে পান, মনে হচ্ছে কেউ ধস্তাধস্তি করছে। তো উনি প্রথম দিকে পাত্তা দেন নাই, কিন্তু পরে এই শব্দটা যেহেতু থামছে না, এটা দেখে উনি ঘরের মধ্যে আসেন। এসে দেখেন যে এই যে বিলকিস ঘরে ঢোকার যে দরজাটা, ওই দরজার সামনে উনি পড়ে আছেন আর কান্না করছেন, মুখে হাতে আঁচড়ের দাগ। তখন এই রহমত মিয়ার মা তার বোনকে জিজ্ঞেস করলো যে কি রে, তুই এখানে পড়ে আছিস কেন, আর তোর গালে হাতে গুলো কিসের দাগ? তো ওনার মায়ের এমন প্রশ্নে বিলকিস উত্তর দেন যে তিনি তার রুমে ঘুমিয়েছিলেন। হঠাৎ করে উনি ফিল করেন, যদিও দুপুরবেলা ঘুমানোর কথা না, কিন্তু রাতের বেলা ঘুম থেকে উঠে গেছে, সারা রাত এই সমস্ত টেনশনে ঘুমাতে পারেন নাই। এই জন্য ওই দুপুরের দিকে বলতে 1টা-1.5টার দিকে আর কি ওর খুব ঘুম এসেছিল, এই জন্য উনি ঘুমিয়েছিলেন। তো ওই অবস্থাতে উনি ফিল করেন যে কেউ তার পা ধরে টানছে। তো উনি চোখ খুলে দেখেন সেদিনের সেই লোকটা তাকে ধরে টেনে ঘরের বাইরে নেওয়ার চেষ্টা করছে। কিন্তু সেদিনের চেহারাটা স্বাভাবিক থাকলেও আজকে তার চেহারাটা খুবই ভয়ঙ্কর মনে হচ্ছিল। এদিকে টানতে টানতে ঘরের দরজা পর্যন্ত নিয়ে আসছে, কিন্তু উনি চিৎকার করতে পারছিলেন না, মনে হচ্ছে যে ওনার গলা দিয়ে কোনো স্বরই বের হচ্ছে না। এসব কথা শুনে এই রহমত মিয়ার মায়ের তো চিন্তা আরো বেশি বেড়ে যায়। মূলত উনি যখনই দরজার কাছে এসেছেন তখনই নাকি ওই অভাবটা চলে গিয়েছিল। উনি চিন্তা করলেন যে এই বিষয়টার সমাধান যদি দ্রুত না করা হয় তাহলে বড় ধরনের কোনো বিপদ হবে। প্রথমত ওনারা সিদ্ধান্ত নিলেন যে আজ রাত থেকে বিলকিসকে একা রাখা যাবে না, বিলকিসের সাথে কাউকে না কাউকে ঘুমাতে হবে। তখন এই বিলকিসের সাথে ওনার মা ঘুমাবেন বলে সিদ্ধান্ত নেওয়া হয়। রাতের বেলা ওনার মার সাথে বিলকিস ঘুমিয়েছেন, চিন্তা করেন আজ রাতে আর কোনো সমস্যা হবে না। রাত আনুমানিক 2টো কি 2:30টা, এক্সাক্ট টাইমটা বলা যায় না। তো হঠাৎ করে এই রহমত মিয়ার মায়ের ঘুম ভেঙে যায় একটা শব্দে। শব্দটা হলো গোঙানির শব্দ, মনে হচ্ছে কেউ কান্না করার চেষ্টা করছে শব্দ করে, কিন্তু কেউ তার মুখ চেপে ধরে আছে, এমন টাইপের একটা শব্দ। ওনার মা তখন উঠে বসেন, হারিকেনের আলোটা একটু বাড়িয়ে দেখেন এই বিলকিস তার পাশে নেই। উনি তো হারিকেনের আলো আরো বাড়ান এবং চিৎকার করতে থাকেন, এই বিলকিস 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 কই। প্রথমে মনে করছেন বিলকিস হয়তো ওয়াশরুমে গেছে, কিন্তু ওয়াশরুমে ঘরের বাইরে যে সে যাবে, গ্রামের ওয়াশরুম গুলো তো ঘরের বাইরে হয়, কিন্তু যাওয়ার আগে সে তার মাকে ডাকবে, এরকম একটা ঘটনার প্রেক্ষাপটে কোনোভাবেই তার মাকে না ডেকে সে ঘরের বাইরে যাবে না। তো উনি কথা বলছেন, ওদিকে দেখেন যে 2টো হাত দেখা যাচ্ছে, এই হাত দুটো দরজার একটা সাইড টেনে ধরে আছে, মানে দরজাটা খোলা
কিন্তু দরজা তো কাঠের দরজা, দুটো পাল্লা, তো একটা পাল্লা মনে হচ্ছে এই 10টা আঙ্গুল চেপে ধরে আছে, কিন্তু বডিটা বাইরে। ওই হাত দেখেই চিনতে পারেন উনি যে এটা তো বিলকিসের হাত। উনি দৌড়ে ওই দরজার পাল্লার কাছে চলে যান, গিয়ে দেখেন যে এই যে বিলকিস, সে 2 হাত ধরে মানে এই পাল্লার যে একটা পাল্লা 2 হাত ধরে টেনে ধরে রেখেছে, কিন্তু তার বডিটা শূন্যে উঠে গেছে, মনে হচ্ছে কেউ অপর পাশ থেকে তার 2 পা ধরে টানছে, এবং এত জোরে টানছে যে বডিটা শূন্যে উঠে গেছে। এবং এই বিলকিস সর্বশক্তি দিয়ে ওনার 2 হাত দিয়ে দরজার একটা পাল্লা ধরে রেখেছেন, আর একটু দেরি হলেই তাকে নিয়ে চলে যাবে। যখনই উনি এই দৃশ্য দেখেছেন তখনই রহমত মিয়ার মা দিয়েছেন একটা চিৎকার, আর চিৎকার দেওয়ার সাথে সাথে রহমত মিয়ার মা এটাও দেখেন যে একটা কালো অবয়ব দৌড়ে মনে হলো ঘরের পাশ দিয়ে চলে গেল, আর তখনই এই বিলকিস ঠাস করে মাটিতে পড়ে যান। বিলকিসের কিন্তু তখন সেন্স ছিল, কিন্তু সে শব্দ করতে পারছিল না। তখন বাড়ির অন্য সদস্যরা চলে আসে চিৎকার চেঁচামেচিতে। এই রহমত মিয়া, তারপরে বিলকিসের মা এবং বাড়ির অন্য সদস্যরা বিলকিসকে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেন। তখন ওনার বোনের হুঁশ ছিল না আর কি, যখন ওই মাটিতে পড়ে যায় আর কি। এই ঘটনার প্রায় 5 ঘন্টা পর ওনার বোনের হুঁশ আসলে তাকে যখন জিজ্ঞেস করা হয়, তখন খুব ভয়ানক একটা তথ্য দেন। বিষয়টা এমন ছিল যে হঠাৎ করে ওনার ঘুম ভেঙে যায় একটা অদ্ভুত ঘটনার প্রেক্ষাপটে। তার কাছে মনে হলো যে জিহ্বার মতো কোনো কিছু একটা তার কপালে লাগছে, তার গালের এই পাশে একবার লাগছে, ওই পাশে একবার লাগছে। তো জিনিসটা একটু ভেজা, মানে জলীয় পদার্থ আছে জিনিসের সাথে, এরকমটা মনে হলো। তো উনি চোখ খোলেন, চোখ খুলে দেখতে পান যে ওনার চোখ থেকে 3-4 ইঞ্চি দূরে বড় বড় 2টো লাল চোখ ওনার মুখ বরাবর তাকিয়ে আছে, আর ওই জিনিসটা জিহ্বা দেখা যাচ্ছে। ওই জিহ্বাটাও বেশ লাল, এবং ওই জিহ্বাটাই একবার তার কপালে একবার মুখে ওখানে এসে লাগছে। তার ফেসটা বোঝা যাচ্ছে না, শুধু তার চোখ এবং জিহ্বাটা উনি দেখতে পাচ্ছেন। এই অবস্থা দেখে উনি চিৎকার করতে যাবেন, কিন্তু দেখেন উনি চিৎকার করতে পারছেন না। আর সেই সময় ওই জিনিসটা তার পা ধরে টানতে টানতে ওনার রুমের বাইরে নিয়ে যাচ্ছিল। তো উনি নাকি অনেক জোরে মা মা বলে ডাকছিলেন, কিন্তু ওনার মুখ দিয়ে তো কোনো কথা বের হচ্ছিল না। তো ওই ব্যাপার টানতে টানতে দরজার বাইরে নিয়েও গেছে। তখন শেষবারের মতো 2 হাত দিয়ে উনি দরজাটা টেনে ধরে রেখেছিলেন, আর 1 সেকেন্ড দেরি হলেই হয়তো বা ওনার হাত ছুটে যেত। তো এমত অবস্থায় ওনার মা দেখে ফেলেছিলেন। তখন এই বিলকিস এটাও বলেন যে এই জিনিসটার চেহারা এতটা ভয়ানক, এমন ভয়ানক চেহারার কোন জিনিস কেউ যদি দেখে সেটা সহজে সহ্য করতে পারবে না। এরপরে তো ওই যে জিনিসটা ছেড়ে দেয়, উনি ঠাস করে মাটিতে পড়ে যান, এরপর উনি অজ্ঞান হয়ে যান। এরপর ওনার কিছু মনে ছিল না। এই সমস্ত কথা শুনে সবাই সিদ্ধান্ত নিলেন যে ভোর হলে কোন একজন কবিরাজের কাছে অবশ্যই যাবেন। তো ভোর হওয়ার পর এই যে রহমত মিয়া এবং ওনার মা এই দুজনে মিলে একটা কবিরাজের খবর পান, সেই কবিরাজের বাড়িতেও যান। তো কবিরাজ সে বাড়িতেই ছিল। কবিরাজকে বিস্তারিত সবকিছু জানানোর পর কবিরাজ বলেন যে আমাকে তো একটু সময় দিতে হবে, আমার সাথে থাকা জিনদের কাছ থেকে তথ্য নেই, দেখি ওরা কি তথ্য নিয়ে আসে, কারণ কিছু না জানলে তো এই বিষয়ে ট্রিটমেন্ট শুরু করা যাবে না। তখন ওই কবিরাজ বলেন যে আপনারা আজকে চলে যান, কালকে আসেন। কিন্তু ঘটনার ভয়াবহতাটা যখন আরো ভালোভাবে এই রহমত মিয়া এবং তার মা বিলকিসের ব্যাপার নিয়ে আরো আলোচনা করেন যে না, আপনি দ্রুত তথ্য দেন, এই বিষয়টা আর 1 রাতও পার করা যাবে না। তখন বলে আচ্ছা ঠিক আছে, দিনের বেলা তো আমাকে এখন জিনদেরকে ডাকতে হবে, কিন্তু সময় লাগবে, আপনারা অপেক্ষা করেন। তো কবিরাজ তার একটা নির্দিষ্ট ঘর আছে, ওই ঘরে গিয়ে তার মতো রিচুয়াল করে তার জিনদের কাছ থেকে খবর নেওয়ার চেষ্টা করে। এরকম 3-4 ঘন্টা চলে যাওয়ার পর ওই কবিরাজ বের হয়ে এসে বলে যে এখন ভর দুপুরবেলা জিনদেরকে ডাকা সমস্যা, তারপরে ওরা এসেছিল এবং ওরা খবর নিয়ে এসেছিল, কিন্তু যে খবরটা নিয়ে এসেছে এই খবরটা আসলে কোনো ভালো খবর না এবং পূর্ণাঙ্গ কোনো খবর না। এই খবরের সারমর্ম এটাই যে আপনার মেয়ে যে সমস্যায় পড়েছে এই সমস্যা থেকে আসলে উদ্ধার করা সম্ভব না। ওই দিন ও ওই পরিত্যক্ত কবরের মাঝখান দিয়ে আসার সময় যে জিনিসটা সামনে এসেছে, এই জিনিসটা খুবই শক্তিশালী এবং খারাপ প্রকৃতির একটা জিন। আর
ওই জিনের কাছে গিয়ে তার সাথে কথা বলে তথ্য সংগ্রহ করার মতো সাহস আবার জিনদের নাই, এবং সাধারণ জিনেরাও নাকি ওর সাথে গিয়ে কথা বলার সাহস পায় না, হুট করে কোনো একটা সমস্যা সৃষ্টি করতে পারে। কিন্তু ওর আশেপাশে থাকা জিনদের কাছ থেকে শুধু এতটুকুই তথ্য নিয়ে এসেছে যে এর সাথে কোনোভাবেই মোকাবেলা করা সম্ভব নয় কারো পক্ষে। সমাধান কি? সমাধানও নাই, তবে ওই জিনেরা নাকি এতটুকুই পরামর্শ দিয়েছে যে এই মেয়েটাকে খুব দ্রুততার সাথে বিয়ে দিতে হবে, বিয়ে দিলে এই ধরনের সমস্যা অনেকাংশেই কেটে যায়, এটাই নাকি বলেছে। কিন্তু কাটবেই এই বিষয়ের কোনো নিশ্চয়তা দেয়া যায় না। তো কবিরাজ বলেন যে এটাই সমাধান, এছাড়া আপাতত কোনো ধরনের কোনো তথ্য আপনাদেরকে দিতে পারছি না, আপনারা চলে যান। তো কবিরাজের বাড়ি থেকে এসে ওনারা তো ছেলে খুঁজতে থাকেন, এত দ্রুত একটা ভালো ছেলের সন্ধান কিভাবে পাবেন? যাই হোক, গ্রামে ওনারা আত্মীয়দের মধ্যে খোঁজ লাগান আর কি, একটা ছেলে পেয়ে যান, খুব ভালো একটা ছেলে, ভদ্র একটা ছেলে। 2 দিনের ভিতরে এই বিলকিসের সাথে তার বিয়ে হয়ে যায়। আর এই 2 দিন এই বিলকিসকে কড়া পাহারায় রাখা হয়েছিল, মানে উনি যেখানেই যান লোক সাথে যান, আর রাতের বেলা যদি ঘুমান তাহলে ওনার পাশে যিনি থাকেন উনি ঘুমান না, সারা রাত জেগে থাকেন, মানে পালাক্রমে পাহারা দেন। বিলকিস ঘুমায় কিন্তু বাড়ির অন্য সদস্যরা পালাক্রমে তাকে পাহারা দেন, যাতে এই ধরনের বিপদ আপদ না হয়। তো যথারীতি বিয়ের দিন চলে আসে, বিয়েও হয়ে যায়। বিয়ের পরে এই বিলকিস তার শ্বশুর বাড়ি চলে যায়। তো সবকিছু মনে করেছেন যে স্বাভাবিক হয়ে গেছে, এমনটাই সবাই চিন্তা ভাবনা করছেন, কিন্তু তাদের ধারণাটা কিন্তু পুরোপুরি ভুল ছিল। আসলে মহা বিপদের শুরু কেবল। বিয়ের কয়েকদিন পর, 4 থেকে 5 দিন বা 6 দিন এরকমটা সময় আর কি, বিয়ের পর তো ফিরানি বলি আমরা, ওই ফিরানিতে কিন্তু মেয়েরা বাবার বাড়িতে আসে। তো এই বিলকিস এবং তার হাজবেন্ড ওই বাড়িতে বেড়াতে এসেছে, মানে নিজের মায়ের বাড়িতে আসছে আর কি। তো নতুন জামাই আসে, খাতির যত্ন সবই করার চেষ্টা তারা করছেন যতটুকু সামর্থ্য আর কি। তো দিন গিয়ে রাত হলো, সবাই খাওয়া দাওয়া করে ঘুমাতে গেল। তো ওনার বোন বিলকিস এবং তার হাজবেন্ড তাদের রুমে ঘুমাতে গেল। রাতের বেলা ওনার বোনের হাজবেন্ড উনি ওয়াশরুমে যাবেন, গ্রামের ওয়াশরুম তো বাইরে। তো উনি কি করেছেন, ওয়াশরুমে যাওয়ার জন্য দরজা খুলে বাইরে যখনই বের হয়েছেন তখন তার মনে হলো কে যেন তার পিঠে ধরাম করে একটা থাপড় দিল। এই থাপড় খাওয়ার পর উনি যখন পেছন দিকে তাকিয়েছেন, উনি দেখেন ওই ঘরের চারপাশে একটা মোটা কালো অজগর সাপ মনে হচ্ছে চারদিকে পেঁচিয়ে আছে। অজগর সাপ যেভাবে কোটা একটা শিকারের চারদিকে পেঁচিয়ে ধরে, মনে হচ্ছে ওই ঘরটাকে চারদিকে পেঁচিয়ে ধরে রেখেছে। ভয়ঙ্কর, ওটার মাথা, চোখ দুটো লাল জল জল করছে। সাপের যে জিহবা, ওই জিহবাটাও মুখ দিয়ে বারবার বের হচ্ছে আর ভিতরে ঢুকছে। চাঁদের আলোতে খুব ভালোভাবেই উনি জিনিসটা বুঝেছিলেন। আর তার পিঠে যে আঘাত লেগেছে এটা মূলত ছিল ওই সাপের লেজের আঘাত, ওই লেজ দিয়ে বাড়ি দিয়েছে। উনি সাথে সাথে চিৎকার দিয়ে ঘরে ভেতরে ঢুকে যান। ওনার চিৎকার সবাই তো উঠে গিয়েছে, কিন্তু ততক্ষণে উনি অজ্ঞান হয়ে গেছেন। 3 ঘন্টা চেষ্টার পর ওনার জ্ঞান আসে। জ্ঞান ফেরার পর উনি যখন সবাইকে ঘটনা বলেন তখন আর কারো বুঝতে বাকি রইল না জিনিসটা আসলে কি ছিল। সবচেয়ে দুঃখজনক ব্যাপার হচ্ছে এই বিলকিসের হাজবেন্ড এতটাই ভয় পেয়েছিলেন, ওনার জ্ঞান ফেরার পরে ওনার প্রচন্ড জ্বর, এবং ওই দিনই উনি এই শ্বশুর বাড়িতেই মারা গিয়েছিলেন। নিজের বাড়ি থেকে সদ্য বিবাহিতা স্ত্রীকে নিয়ে শ্বশুর বাড়িতে আসার পর লাশ হয়ে তিনি তার বাড়িতে যান। বিয়ের ঠিক 5 কি 6 দিনের মাথায় মাত্র 15-16 বছর বয়সী একটি নারী বিধবা হলো। এটা কি মেনে নেওয়া যায়? পুরো বাড়িতে শোকের ছায়া পড়ে যায়। এই বাড়ি ওই বাড়ি, ওই বাড়ি বলতে বিলকিসের শ্বশুর বাড়ি। বোনের জামাইকে কবরস্থ করার পর ওনারা তো ওনাদের বাড়িতে ফেরত আসেন। ওই রাতটা তেমন কিছু হয় নাই, এভাবে 3-4 দিন সবকিছু স্বাভাবিক ছিল। তবে এই রহমত মিয়ার বোন মানসিকভাবে খুবই অসুস্থ হয়ে পড়ে। কারণ একে তো এই সমস্যা হচ্ছিল, এই সমস্যার প্রেক্ষাপটে তাকে বিয়ে দেওয়া হলো। একটা ভালো মানুষ, সাদা মনের মানুষ, উনি এইভাবে ভয় পেয়ে বিয়ের মাত্র 5 থেকে 6 দিনের মাথায় মারা গেলেন। আর উনি হলেন বিধবা। এটা কি আসলে কোনো মেয়ে মেনে নিতে পারে? না মেনে নেওয়া সম্ভব? তো রহমত মিয়ার বোনের হাজবেন্ডের মৃত্যুর ঠিক 5 দিনের যেই
রাত, মানে মৃত্যুর পর আর কি, ওনার বোন একটা স্বপ্ন দেখেন। ওই অবয়বটা তার স্বপ্নে আসে এবং স্বপ্নে এসে তার পা টেনে তাকে ঘরের বাইরে নিয়ে যেতে চাইছে, ওই ঘুমের ভেতরেই মানে বাইরে নিয়ে যেতে চাইছে এবং বলছে, যেই জিনিসটার উপর আমার চোখ পড়ে এটাকে আমি শেষ করে ছাড়ি। তোর স্বামীকে তো কি করলাম তুই দেখলি, মনে রাখিস তোকেও কিন্তু আমি এভাবেই শেষ করব, আর এইভাবে শেষ করেই আমি আমার শক্তি বৃদ্ধি করব। আর এটাও মনে রাখিস, তোরা মুসলিম জাতি হলো আমার চিরশত্রু এবং আমার যে সর্দার তারও চিরশত্রু। তো এই স্বপ্নটা সে দেখে এবং দেখার পর এই যে বিলকিস, উনি চিৎকার দিয়ে ঘুম থেকে জেগে যান। ওনার চিৎকারে বাড়ির অন্য সদস্যরা চলে আসে। তখন এই বিলকিস তার স্বপ্নের কথা বলার পর সবাই সিদ্ধান্ত নিল যে কি করি কি করি, এভাবে তো একটা পরিবার শেষ হয়ে যেতে পারে না, একটা ভালো মানের কবিরাজ তো খুঁজে বের করার দরকার। পরের দিন ফরিদপুর যে জেলা, এই ফরিদপুরের কোন একটা এলাকার নাম করা একজন কবিরাজের সন্ধান ওনারা পান এবং এই সন্ধানটা ওই যে প্রথমে যে কবিরাজের কাছে ওনারা গিয়েছিলেন, যে কবিরাজ তার জিনদের মাধ্যমে কিছু তথ্য এনে দিয়েছিলেন, সেই কবিরাজই দিয়েছিলেন তথ্যটা এবং কবিরাজও সাথে গিয়েছিলেন। তো কবিরাজের সাথে এই রহমত মিয়ার আরেকজন ভাই যান। তো কবিরাজের বাড়িতে যাওয়ার পর দেখেন যে কবিরাজের বয়স প্রায় 80 বছরের উপরে হবে। তো ওনার কাছে গিয়ে সালাম দেন এবং সমস্যার কথা বলেন। তো উনি সমস্যার কথা বলার আগেই বেশ কিছু তথ্য আগেই জানিয়ে দিয়েছিলেন। মূলত ওনার জিনেরা এই তথ্যগুলো ওনাকে আগেই জানিয়েছিল, যার কারণে আগেই বলে দিতে পেরেছিলেন। তো ওনারা চিন্তা করলেন, মানে রহমত মিয়ার পরিবার চিন্তা করলেন যে যেহেতু আমরা আসার সাথে সাথেই কিছু তথ্য উনি আগাম জেনেছিলেন, নিশ্চয়ই ওনার আধ্যাত্মিক ক্ষমতা আছে, যার কারণে হয়তো এই সমস্যার সমাধানটা হলেও হতে পারে। তখন উনি বলেন যে তোমরা একটু অপেক্ষা করো, আমি আরো কিছু তথ্য নেই, দেখি আরো কিছু তথ্য আমি সংগ্রহ করতে পারি কিনা। যতটুকু তথ্য বলেছি এটা সাধারণ তথ্য, কিন্তু ভিতরকার তথ্য আমি এখন নেওয়া শুরু করব। তো উনি বেশ খানিকক্ষণ পর বাইরে আসেন ওনার ঘর থেকে। সাধারণত কবিরাজদের আলাদা ঘর থাকে যেখানে বসে বিভিন্ন সমস্যা নিয়ে তার জিনদের সাথে আলোচনা করেন, অধিকাংশ কবিরাজে এটা থাকে আর কি। তো যাই হোক, তো উনি বেশ খানিকক্ষণ পরে এসে বললেন যে তেমন কোনো খোঁজ খবর তো পেলাম না, তবে আমার কাছে তোমাদের কোনো সমস্যার সমাধান হবে না, আমি এটা পারবো বলে মনে হয় না। কারণ আমি যাদেরকে পাঠিয়েছিলাম ওরা যেহেতু কোনো তথ্য সংগ্রহ করতে পারে নাই, তাহলে আমি কাজ করব কিভাবে? আর যাদেরকে পাঠিয়েছিলাম ওরা তথ্য সংগ্রহ করতে না পারার অর্থ হচ্ছে এখানে বড় ধরনের অশুভ শক্তির হাত রয়েছে। এটা বলে ওই কবিরাজ তো বিদায় দেন। এখন সাথে যে কবিরাজ গিয়েছেন উনি এই সমস্ত কথা শুনে খুব মনে কষ্ট পান যে এইভাবে একটা মেয়ের জীবন শেষ হয়ে যাবে, এটা তো হতে পারে না। কবিরাজ ঝুঁকি নিয়ে কিছু কাজ করার চিন্তা করেন, সেটা হলো ওই জিনকে যে কোনো মূল্যে উনি হাজির করাবেন। অন্য জিনদেরকে পাঠিয়ে যেহেতু তথ্য নিতে পারেন নাই কেউই, সুতরাং ওই জিনকেই হাজির করাবেন তিনি। যত চেষ্টাই করুক, কাজ যদি নাও হয় অন্তত জিনের মুখ থেকে কিছু তথ্য তো শুনতে পারবেন। তখন কবিরাজ কিছু জিনিস আনতে বলেন, যেমন উত্তর দিকে অবস্থিত পুকুরের পানি, দুটো সাদা কবুতর, আরো এরকম বেশ কিছু জিনিস। তো এই জিনিসগুলো তারা জোগাড় করে ফেলেন। এরপর ওনাদের বাড়িতে ঠিক মাগরিবের নামাজের পর, মানে ওনাদের বাড়িতে ফেরত এসেছিলেন পরে ফরিদপুর থেকে, তো মাগরিবের নামাজের পর কবিরাজ তার আসনে বসেন। আসনে বসার 10 মিনিট পর কবিরাজ বলেন যে বিলকিসকে এখানে নিয়ে আসো। তো বিলকিসকে সামনে বসান। তখন ওই যে দুটো কবুতর, ওই কবুতর জবাই করে রক্তগুলো ওনার বোনের চারপাশে দিয়ে গোল একটা বৃত্ত এঁকেছেন। এরপর উনি কিছু সূরা পড়তে থাকেন, আর উনি যেভাবে জোরে জোরে পড়ছিলেন বোঝা যাচ্ছিল এটা কোরআনের কোন সূরা হবে। প্রায় 25 থেকে 30 মিনিট হবে আনুমানিক। এতটুকু সময় পর হঠাৎ করে ঝড় শুরু হয়ে গেল আশেপাশে, মনে হচ্ছে কোন একটা বাতাস সার্কেল আকারে ঘুরছে। মানে বাতাস যখন হয় তখন একসাথে কিন্তু অনেক গাছ নড়ে, কিন্তু এটা হচ্ছিল কি যে ওই বাতাসটা এক গাছ পার হয়ে আরেক গাছ যায়, তখন ওই গাছ নড়ে, আগের গাছ থেমে যায়, এইভাবে সার্কেল আকারে বাতাসটা ঘুরছে। একটা পর্যায়ে বাতাস থেমে যায়। হঠাৎ করে এই যে বিলকিস পুরুষ কণ্ঠে সেই কবিরাজকে বলে ওঠে, এই কবিরাজ, তোর এত বড় সাহস, তুই আমাকে ডাকিস?
তুই জানিস না আমি কে? আমি হলাম আনজার, এই আনজার জিন আমি। তোদের মতো মুসলিমরা হলো আমাদের সবচেয়ে বড় শত্রু। সব ধর্মের লোকই আমাদের শত্রু, আমরা কোনো নির্দিষ্ট ধর্ম পালন করি না, কিন্তু মুসলিমরা আমাদের বড় শত্রু হওয়ার কারণ হলো মুসলিমদের দ্বারা আমাদের ক্ষতি হয় বেশি। এই কারণে তোদেরকে মারতে পারলে আমার সর্দার খুব খুশি হয়, আর যত তোদেরকে মারব আমি আরো বেশি ক্ষমতাশালী হব, আর মেয়েদের রক্ত শুষে খেলে আমার ক্ষমতা আরো বাড়ে। আর এই যে মেয়ে বিলকিস, এর কিন্তু বেশিরভাগ রক্ত আমি ইতোমধ্যে খেয়ে শেষ করে ফেলেছি, বাকি অল্প আছে। কয়েকদিনের মধ্যে এটাও আমি খেয়ে একে মেরে ফেলবো, আর তখন আমার শক্তি আরো বৃদ্ধি পাবে। আর এর মধ্যে যেই আসবে এটা থামানোর জন্য, তারও আমি রক্ত খাওয়া শুরু করব। সুতরাং কবিরাজ, তুই চিন্তা কর, তুই এর মধ্যে আসবি কি আসবি না। আর বেশি ঝামেলা করলে আমার সর্দার নিজে আসবে, তখন এই পরিবারের একটা বিড়াল, কুকুর, মুরগিও বাঁচবে না, মানুষ তো বাঁচবেই না। সুতরাং সিদ্ধান্ত নেই। আর তুই যে বৃত্ত করেছিস, এই ফাড়া কাট, আমি বেরোবো। এই কথা শোনার পর ওই কবিরাজ তো ভয় পান যে সর্বনাশ, এটাকে আর বেশি কোন আটকে রাখা যাবে না। তখন উনি যে বৃত্ত করেছিলেন এর এক পাশটা উনি সরিয়ে ফেলেন, মাটির উপর করেছেন তো মাটির ওই অংশটা যে রক্ত পড়েছিল ওইটুকু উনি মুছে ফেলেন। এরপরে উনি খেয়াল করলেন যে এই যে বিলকিস, উনি অজ্ঞান হয়ে পড়ে গেলেন এবং একটা দমকা বাতাস বিলকিসকে ঝাঁকি দিয়ে মনে হলো ওই বৃত্ত থেকে বেরিয়ে গেল, এবং যাওয়ার সময় ওই বাড়ির চারদিকে একটা সার্কেল আকারে ঘুরতে ঘুরতে চলে গেল। এরপর ওই কবিরাজ বলেন যে এই যে আনজার জিন, এরা তো শুরুতে বুঝতে পারি নাই, এদের জীবনের লক্ষ্যই হচ্ছে মুসলিমদেরকে হত্যা করা, বিশেষ করে মুসলিম মেয়েদের রক্ত শুষে খেয়ে ফেলা। এরা কোনো ধর্ম অনুসরণ করে না, এরা সব ধর্মের লোকদেরকেই মারে যখন সুযোগ পায়, কিন্তু মুসলিমরা কোরআন তেলাওয়াত করে, রুকিয়া করে ওদের বেশি ক্ষতি করতে পারে। এই জন্য মুসলিমদের প্রতি এদের ক্ষোভটা খুব বেশি, আর খোদ ইবলিশ এদেরকে সহযোগিতা করে, যার কারণে এরা খুব শক্তিশালী হয়ে যায়। আপনার মেয়ের আশা ছেড়ে দেন, ওকে আর বাঁচানো সম্ভব না যদি আল্লাহ হেফাজত না করেন। আল্লাহ নিজ গুণে যদি ওকে রক্ষা না করেন ফেরেশতা দিয়ে, কোনো মানুষ, কোনো জিন মনে হয় না ওকে বাঁচাতে পারবে। আর একে কিছু করতে গেলে আপনিও শেষ, আপনার পরিবারও শেষ, আমিও শেষ, আমার পরিবারও শেষ, এমনকি আশেপাশের আরো মানুষও শেষ হয়ে যেতে পারে। এই জন্য এর আশা ছেড়ে দেন। কবিরাজ ওখান থেকে চলে যান। এরপরে ঠিক 3 দিন এই বিলকিস বেঁচে ছিলেন। 3 দিন পর একদম দিনের বেলা এই রহমত মিয়াদের বাড়ির পেছন দিকে উল্টো করে মাটির ভেতরে পুঁতে রাখা অবস্থায় এই বিলকিসকে পাওয়া যায়। এভাবেই ঘটনার সমাপ্তি ঘটে। এরপর ওই পরিবারের কারোর সাথে আর কোনো কিছু হয়নি। তো নিজের বোনের এই করুণ মৃত্যু উনি আসলে মেনে নিতে পারেন। উনি মানসিকভাবে খুব অসুস্থ হয়ে পড়েছিলেন। নিজের বোনের এরকম মৃত্যু উনি সহ্য করতে পারেন নাই মোটেও। বোনের শোকে যখন তার মাও পৃথিবী ছেড়ে চলে যায়, তখন মা বোনকে হারিয়ে, একমাত্র বোন তো আদরের বোন, এদিকে মাও চলে গেল, যার কারণে উনি চিন্তা করেছিলেন যে এই দেশেই আর থাকবো না। এদেশে থাকলে বারবার মায়ের কবর, বোনের কবর এগুলো দেখলে আমার শুধু কষ্টই বাড়বে। এই কারণেই মূলত উনি বিদেশে পাড়ি জমিয়েছিলেন। বিদেশে দীর্ঘদিন ধরে আছেন, দেশে কম যান। মূলত কোনো মানুষের প্রতি অভিমান না, নিজের জীবনের প্রতি অভিমান নিয়ে উনি চলে এসেছিলেন। দূরে থাকেন যাতে উনি ওনার কষ্ট ভুলে থাকতে পারেন। প্রিয় লিসেনার্স, আপনাদের মনে একটা প্রশ্ন উদিত হতে পারে, সেটা হলো যে ওই মেয়েটা কি এমন করেছিল যার কারণে এরকম ভয়ানক একটা ঘটনার মুখোমুখি তাকে হতে হলো। এখানে কয়েকটি বিষয় আপনাদেরকে বলতে চাই। প্রথমত, হন্টেড প্লেসগুলোতে খুব জরুরি দরকার ছাড়া যাওয়া উচিত নয়, সেটা দিনের বেলা হোক রাতের বেলা হোক। যেতে হলে শরীরটা বন্ধ করে আয়াতুল কুরসি, চারকুল অথবা
সূরা ইখলাস, ফালাক, নাস, অথবা সূরা ফালাক এবং নাস শরীরে পড়ে ফু দিয়ে যেতে হবে। আর একটা ব্যাপার হলো, এমন কিছু সময় থাকে, ওই সময়ে অমাবস্যা তিথি শুরু হয়, পূর্ণিমা তিথি শুরু হয়। এটা কিন্তু দিনের বেলা একটা নির্দিষ্ট সময় তিথিটা শুরু হয়। তো এই ধরনের সিচুয়েশন গুলোতে এই সমস্ত শক্তিশালী ব্ল্যাক ম্যাজিশিয়ান জিনেরা মানুষদেরকে টার্গেট করে, এবং ওদের রেঞ্জের মধ্যে যদি কেউ ওই সময় চলে আসে তখন কিন্তু তাদেরকে আক্রমণ করে। আর যখন একবার আক্রমণ শুরু করে, ওদের জীবনী শক্তি শেষ না করে আর যায় না। আর এগুলো করে তাদের শক্তি বৃদ্ধি করার জন্য। দেখুন, সবসময় যদি এভাবে মানুষ মরতে থাকতো জিনদের হাতে, তাহলে কি পৃথিবীতে মানুষ থাকতো না। মূলত ওই সময়ের মধ্যে এবং ওই সমস্ত জায়গা সবকিছু মিলিয়ে যদি কেউ পড়ে যায়, তার আর বাঁচার সহজে উপায় থাকে না, যদি না আল্লাহ হেফাজত না করেন। প্রিয় লিসেনার্স, আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে। আসলে কোনো ঘটনা, বিশেষ করে এই ধরনের কোনো ঘটনা ভালো লেগেছে এটা বলতে আমার নিজের কাছে ভালো লাগে না। কারণ আপনারাই বলুন, এই যে বিলকিস, সে মারা গেল, তার শোকে তার মা মারা গেল, নিষ্পাপ বিলকিসের হাজবেন্ড সে মারা গেল, এটা কি ভালো লাগার মতো কোনো ব্যাপার না কোনো বিষয়? ঘটনাটা শুনে আপনাদের হয়তো বা ভয় লাগতে পারে, এই অর্থে আমরা বলছি ঘটনাটি আপনাদের ভালো লেগেছে, কিন্তু এটা মোটেও ভালো লাগার কোনো জিনিস না, এটা কষ্ট লাগার জিনিস। কিন্তু শব্দ চয়নের ক্ষেত্রে বলতে তো পারি না যে নিশ্চয়ই ঘটনাটি শুনে আপনাদের কষ্ট লেগেছে, সেটা শুনতে আপনাদের কাছে ভালো লাগবে না। এই জন্য বলি ঘটনাটি শুনতে আশা করি আপনাদের ভালো লেগেছে, কিন্তু এটা মোটেও ভালো লাগার জিনিস না, এটাই আমি বলতে চাই। এবং আমরা চাই না যে এই ধরনের ঘটনা মানুষের সাথে ঘটুক এবং সেই ঘটনা তুলে এনে আপনাদের সামনে উপস্থাপন করি। এটা এক ধরনের নির্মম রসিকতাই বলতে হবে। আমরা চাই এই ধরনের ঘটনা কারোর সাথে না ঘটুক। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাব আমাদের এবারের এপিসোডের পরবর্তী আরো একটি নতুন ঘটনায়। আশা করছি ঘটনাটি আপনাদের ভালো লাগবে। আর নতুন ঘটনাতে যাওয়ার আগে, এই যে বিলকিসের মা, বিলকিসের নিষ্পাপ হাজবেন্ড, যিনি বিনা অপরাধে মারা গিয়েছিলেন, আমরা দোয়া করি যে এই যে বিনা অপরাধে যারা মারা গেলেন, আল্লাহ তাআলা তাদের শাহাদাতের মর্যাদা দান করুক। আর যারা তাদেরকে হত্যা করেছে এই ধরনের কাজ করে, আল্লাহ তাআলা তাদেরকে হেদায়েত দান করুক। আল্লাহ তাআলা তাদেরকে এমন ভাবে হেদায়েত দান করুক, তাদের হাতে যেন আর কারো মৃত্যু না হয়, বরং তাদের হাতে যেন আরো মানুষ যেন বাঁচতে পারে, আরো মানুষের জন্য উপকার হয়, এই দোয়া করব। প্রিয় লিসেনার্স, চলুন আমরা চলে যাই আমাদের পরবর্তী ঘটনায়। প্রিয় লিসেনার্স, এখন যে ঘটনা প্রিয় লিসেনার্স, দেখতে দেখতে চলে এলাম আমাদের 100তম এপিসোডের শেষ ঘটনায়। এখন যে ঘটনাটি আপনাদের সাথে শেয়ার করব, আমি অনুরোধ করব এই ঘটনাটি শোনার আগে আপনারা সম্রাট বাবর এবং হুমায়ুন, এই দুইজনের মধ্যে একটা কাহিনী রয়েছে, এই কাহিনীটা কি কখনো পড়েছেন? যদি না পড়ে থাকেন, জাস্ট 30 সেকেন্ডে এই কাহিনীটি উইকিপিডিয়া থেকে একটু পড়ে আসবেন। আর যদি নাও পড়েন, এই ঘটনাটি শেষ করে অবশ্যই একটু পড়বেন। কেন বলছি এ কথা? কিসের সম্পর্ক সম্রাট বাবর আর হুমায়ুনের সাথে এই ঘটনার? হ্যাঁ, একটা জায়গা সম্পর্ক রয়েছে। চলুন ঘটনাটি শুনে আসি। ঘটনাটি যিনি পাঠিয়েছেন, ওনার নাম শেখ বজলুর রহমান বুলবুল ভাই। উনি বর্তমানে সৌদি আরবের রাজধানী রিয়াদের বাথা নামক এলাকায় রয়েছেন। আর ওনার একটি ঘটনা উনি আমাদেরকে পাঠিয়েছেন, যেটি ওনার পরিবারের সাথে ঘটে যাওয়া। উনি লিখেছেন যে ওনার এই ঘটনাটি আমরা প্রচার করব কি করব না। উনি ধারণা করেছিলেন হয়তো এটা সিলেক্ট নাও আমরা করতে পারি, তবে